আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? অনেকদিন পরে দেখা। আজকে আমাদের নতুন কোয়ার্টারের নতুন আইসিটি ক্লাস। তোমাদের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, অনেকে দেখছি চলে আসতেছো। দেখি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা তোমরা একটু আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু আমাকে জানাইও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, অনেকে কিন্তু বলছো যে তোমরা ঠিকঠাক মতো আসলে শুনতে পাচ্ছ। ঠিক আছে, মোটামুটি অনেকেই কিন্তু চলে আসছো, প্রায় 204। ঠিক আছে, আমাদের আজকে নতুন কোয়ার্টার তো। এর আগে অনেকেই হয়তো আমাকে চিনো, আর অনেকে হয়তো একেবারেই চিনো না। তো আজকে আমাকে একটু জানাবা যে তোমরা কে কে আজকে নতুন করে, এই যে যে আমাদের নতুন কোয়ার্টার শুরু হলো, শুধুমাত্র এই নতুন কোয়ার্টারে কারা কারা ভর্তি হয়েছে, যাদেরকে আমি নতুন ভাবে চিনতে চাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, পুরাতন আছে, অনেকে নতুনও আছে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু পুরাতন। ঠিক আছে, পুরাতন স্টুডেন্টরাই আছে। অনেকে আবার নতুন নতুন ভর্তি হয়েছে। যারা ভর্তি হয়েছে নতুন করে তাদেরকে কি বলবো, তোমাদেরকে আমরা সাদরে গ্রহণ করলাম। ঠিক আছে, আমাদের শিক্ষক পরিবারের সাথে তোমরা বাকিটা সময় আমাদের সাথেই থাকবা। অন্যান্য যেই ধরনের সাবজেক্টে ক্লাস আছে সেখানেও তোমরা সুন্দর মতো ক্লাসগুলো করবা, সেটা আমরা আসলে চাই। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের এই কোয়ার্টারে আসলে কি আছে সেটা তো তোমাদের একটা জানার আগ্রহ থাকে। আমরা এই কোয়ার্টারে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পুরো কোয়ার্টার জুড়ে আমাদের আইসিটির এই যে কয়টা ক্লাস থাকবে, সে কয়টা ক্লাসে আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে যা যা জানানো তোমাদের দরকার সবকিছুই তোমরা জানতে পারবা। সেটা আমরা নিশ্চয়তা দিচ্ছি তোমাদেরকে। তো দেখা যায় বেশিরভাগ জায়গাতেই প্রোগ্রামিং জিনিসটাকে অনেকে ইগনোর করে। এই জিনিসটা অনেকেই ইগনোর করে বিভিন্ন জায়গায়, তোমরা যদি দেখো প্রোগ্রামিং জিনিসটাকে ইগনোর করে। তো আমরা চাচ্ছিলাম যে প্রোগ্রামিং এই জিনিসটাই একটা কোয়ার্টার জুড়ে থাকুক, যাতে তোমাদের এই প্রোগ্রামিং নিয়ে যে ভয় বা ভীতি আছে সেটা যেন না থাকে। আমরা চাই যে তোমরা প্রোগ্রামিং ভাষায় ভালোভাবে আয়ত্ত করতে পারো, এটা নিয়ে তোমাদের যাতে আর কোনো ধরনের ভয় বা ভীতি না থাকে, সেটা আমরা চেষ্টা করব। তো অনেকে জিজ্ঞেস করছে, ভাই এই প্রোগ্রামিং ভাষার এই কয়টা লেকচার থাকবে? ভাইয়া, আমরা 10টা লেকচার রেখেছি। ঠিক আছে, পুরো প্রোগ্রামিং আমি এটাকে চেষ্টা করেছি 10টা লেকচার থাকবে তোমাদের টোটাল। যেখানে আগে আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করতাম যে প্রোগ্রামিং ভাষায় আমরা জাস্ট থিওরিটিকা পড়াই যাব, তারপরে হয়তো বা দুই একটা এক্সাম্পল দেখায় দিব। কিন্তু আমি এবার যখন এইটার আসলে ব্রেকডাউনটা করছিলাম যে ক্লাসে কি কি রাখবো, তখন একটা জিনিস আমি রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে। আমি একটা ক্লাস শুধুমাত্র রেখেছি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য, যেখানে আমরা বাকি ক্লাসগুলাতে, থিওরি ক্লাসগুলাতে হয় অবশ্যই আমি ওইসব ক্লাসগুলোতে দুই একটা জিনিস আমি প্র্যাকটিক্যালে দেখাই দিব। বাট একটা ক্লাস আমি এমন ভাবে ডেডিকেটলি রেখেছি যেখানে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করব। তো যেটা তোমাদের জন্য খুব ভালো হবে। এই কারণে আমি আসলে প্র্যাকটিসের জন্য একটা ডেডিকেট ক্লাস রেখেছি, যে ওই দিন শুধুমাত্র প্র্যাকটিস হবে। তোমাদের প্রবলেম দিব, তোমরা সাথে সাথে করবা, আমিও তোমাদের সাথে সাথে প্র্যাকটিক্যালে দেখাবো। ওই দিন হলো বিভিন্ন ধরনের প্র্যাকটিস। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাছাড়া কি আর প্র্যাকটিক্যাল দেখাবেন না? বিষয়টা এমন না। ঠিক আছে, আমরা যে কয়টা ক্লাসই করাবো প্রত্যেকটা ক্লাসই ওই রিলেটেড, যে থিওরিটা তোমাদেরকে পড়াবো সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখাবো। বাট এখন জিনিসটা হলো কি, তুমি তো এক এক দিন এক একটা থিওরি পড়বা, সব যখন শিখে যাবা তখন পূর্ণ একটা প্রোগ্রাম তোমাকে দিলে তুমি যে প্র্যাকটিস করবা সেটার জন্য তোমাদের একটা ডেডিকেটেড ক্লাস থাকবে। এরপরে আসে যে ভাইয়া, আমরা তো ভালো কথা আপনি বলছেন যে এগুলি আমরা প্র্যাকটিস করবো, কিন্তু আমাদের পরীক্ষা হলে তো এমসিকিউ আসে, সিকিউ আসে। সেটারও চিন্তা করার কারণ নেই, তার জন্য ডেডিকেটেড ক্লাস রয়েছে। তোমাদের বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব, যাতে তোমাদের এই প্রোগ্রামিং রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবকিছু তোমরা যাতে সমাধান করতে পারো। ঠিক আছে, ওকে, আমরা আস্তে ধীরে শুরু করি। তো যারা আমার ক্লাস এর আগে করছো তারা তো আমাকে মোটামুটি চিনো, আর যারা আজকে আমার ক্লাস প্রথম পাচ্ছ, ঠিক আছে, আজকে মনে করো, ধরো যে আজকে আমার ক্লাসটা প্রথম পাইছো,
তাদের জন্য আমি একটু আমার পরিচয়টা দেই, যেহেতু আজকে একদম প্রথম ক্লাস। তো আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। যারা অলরেডি আমার ক্লাস করে ফেলছো তারা জানো আমাকে তোমরা রুমান ভাইয়া বা রুমান স্যার, রুমান ভাইয়া অথবা স্যার, যেইটা তোমাদের বলতে ভালো লাগে তোমরা বলতে পারো। রুমান ভাইয়া অথবা স্যার, যেটা তোমার বলতে ভালো লাগে তুমি বলতে পারো। তবে আমি নিজে পার্সোনালি প্রিফার করি তোমরা আমাকে ভাইয়া বলেই ডাকো। তোমাদের চেয়ে খুব বেশি বড় না, হয়তো 6-7 ব্যাচ 8 ব্যাচ হয়তো বা বড় হতে পারি, তাই বলে এতটাও বুড়ো না যে তোমাকে আমাকে স্যার বলতে হবে। তোমরা ভাইয়া বলেই সম্বোধন করো। আমি তোমাদেরকে ছোট ভাই বোনের মতোই কনসিডার করি। তো আমাদের মধ্যে ভাই বোন এবং ভাই ভাই সম্পর্ক তৈরি হোক। তো তোমরা আমাকে রুমান ভাইয়া বলেই আসলে বলতে পারো, ঠিক আছে? তো আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। পড়াশোনা কোথায় করেছি? আমি খুব ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। আমার বিশ্ববিদ্যালয় জীবন খুব সুন্দর একটা ডিপার্টমেন্ট ছিল, নাম হলো রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। নামটা শুনেই অনেক ইন্টারেস্টিং লাগছে আশা করি, কারণ রোবট নিয়ে অনেক ধরনের খেলাধুলা আসলে করেছি। যখন বিশ্ববিদ্যালয় জীবন ছিল তখন এই রোবট নিয়ে অনেক ধরনের পড়াশোনা যেমন করেছি, প্র্যাকটিক্যালি অনেক ধরনের কাজ করেছি, বিভিন্ন ধরনের রোবট বানানোর হয়তো বা সৌভাগ্য হয়েছে। তো এইটা ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছোট একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি ঢাবি 18 ব্যাচের, তার মানে অনেক তোমাদের থেকে সিনিয়র, প্রায় 7 বছরের অবশ্যই সিনিয়র। 7 বছর হয়তোবা, হ্যাঁ 7 বছর। তোমরা এখন এইচএসসি দেও নাই, সামনে বছর দিবা, তার মানে বলতে বলতে পারো যে 8 বছরের সিনিয়র। কতদিন ধরে আসলে মানে শিক্ষকতা করছি, মানে এই যে তোমাদের পড়ানোর একটু চেষ্টা করেছি, সেটা বলতে পারো 6 বছর। বিশাল সময়। অনেক শিক্ষার্থীকে পড়িয়েছি, বিভিন্ন প্ল্যাটফর্মে পড়ানোর সুযোগ হয়েছে, বিভিন্ন ভাবে পড়ানোর সুযোগ হয়েছে। তো অনেক বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই হয়তো বা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বিভিন্ন সময় আমার খুব ভালো লাগে যে যখন স্টুডেন্টদের পড়াই তখন খুব ভালো লাগে যে আসলে একদিন তারাও বিশ্ববিদ্যালয় জীবনে যাবে। বিশেষ করে তোমরা কিছুদিনের মধ্যেই হয়তো বা তোমাদের এইচএসসি পরীক্ষা হবে সামনে, তারপরে তোমাদের অ্যাডমিশন, তারপরে তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবা, জীবনে যাবা। এরকম অনেক অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো শেয়ার করতে গেলে খুব নিজের কাছে খুব ভালো লাগে। কারণ আমি যখন আচ্ছা আমরা শুরু করব, তার আগে একটা কথা বলি। বিশ্ববিদ্যালয়ে আমি যখন 2019 সালে আমি বিশ্ববিদ্যালয় জীবন শুরু করি, তখন থেকে আসলে পড়ানোর অভিজ্ঞতা তো বললাম যে শুরু করেছিলাম। তো তখনকার অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে। তখন অ্যাডমিশনের শিক্ষার্থী পড়াতাম। তো প্রথম বছর শেষে দ্বিতীয় বছর যখন অ্যাডমিশন পড়ানো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পড়িয়েছি। তো তো দেখা যায় কি অনেক শিক্ষার্থীকে নিজেও চিনি না, কারণ দেখা গেছে যে বিভিন্ন ব্যাচে পড়িয়েছি, বিভিন্ন ঢাকার বাইরে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় পড়িয়েছি। তখন দেখা যায় হঠাৎ করে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা 2020 সালের ঘটনা, মানে পরের বছর 2020 সালে। আমি তখন ভার্সিটি সেকেন্ড ইয়ারে উঠছি কেবল। তো খুব ভালো লাগছে। তো হঠাৎ করে আমি একটা রেস্টুরেন্টে গেছি আমাদের ফ্রেন্ডদের সাথে। হঠাৎ করে একটা ছেলে এসে আমার পায়ে, মনে করে যে পা ধরে যে সালাম করে না, জিনিসটা করতেছে। তো আমার কাছে তখন খুব অদ্ভুত লাগতেছিল, কারণ আমার ভার্সিটির ফ্রেন্ডরা ছিল। তো হঠাৎ করে একটা ছেলে এসে সালাম করতেছে, জিনিসটা আমার কাছে অকওয়ার্ড লাগতেছে। তো হঠাৎ করে এই ছেলে কে? তখন এই ছেলেটা বলতেছিল যে ভাইয়া আমি সিলেটের একটা ব্রাঞ্চে পড়তাম, আপনার ক্লাস পেয়েছিলাম। আমি এভারেজ একটা স্টুডেন্ট ছিলাম, আর মনে করতাম যে আমার দ্বারা হয়তোবা বিশ্ববিদ্যালয় জীবন হবে না, বা আমি হয়তোবা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। কিন্তু আপনি সেদিন আসলে যেদিন আমাকে পড়িয়েছিলেন, অনেকের মধ্যেই হয়তোবা আপনি আমাকে নাও চিনতে পারেন, কিন্তু আপনি যে মোটিভেশনটা দিয়েছিলেন সেই মোটিভেশনটা আমার জীবনে কাজে লাগছে। তো সেই থেকে আসলে বিভিন্ন বছর বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু আমার কাছে আসছে। তাদেরকে সৌভাগ্য হয়েছে যে তাদেরকে আমি পড়িয়েছিলাম। তারা হয়তোবা কিছু কিছু দিক নির্দেশনা আমার শুনেছিল। তারা বিশ্ববিদ্যালয় জীবনে অনেকে আছে। আমি বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার এখন সেই স্টুডেন্ট গুলো আছে। এটা আসলে একটা সৌভাগ্য বলা যায়। তো দেখা যায় যে আমি যখন ঢাকার বাইরে যাই, আমি সহজে স্টোরি দিতে চাই না, কারণ ফেসবুকে একটা স্টোরি দেওয়ার সুযোগ আছে। তো আমি চাই যে যখন ওই অঞ্চল থেকে বের হয়ে যাব তখন দেই। কারণ দেখা যায় যে ঢাকার বাইরে গেলে যদি আমি কোনো একটা অঞ্চলের ছবি দিই, সেই অঞ্চলে বহু বহু স্টুডেন্ট আছে। তারা হয়তো তখন মন খারাপ করে যে ভাই আপনি আমার এলাকায় এসেছিলেন, তো দেখা করে গেলেন না, হয়তো বা এটা সম্ভব না। তো এটাই আসলে যারা একদম নতুন আজকে আমার ক্লাসটা পাচ্ছ, বা অনেকে হয়তো পুরনো স্টুডেন্ট আছো, তো তাদের জন্য একটু ছোট
সংক্ষিপ্ত পরিচয় দিলাম তোমাদেরকে। আমরা আজকে ক্লাসগুলো শুরু করব। আশা করি আমাদের এই কোয়ার্টারে পুরো জার্নি জুড়ে খুব মজা হবে, ভাল লাগবে। ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু করি। তো আজকে তোমরা জানো যে আমার ক্লাসের একটা মানে প্যাটার্ন আছে, যে আমি এক একজন আমাদের যে শিখন মেন্টর আছে তাদেরকে নিয়ে একটু দুষ্টামি করি মাঝে মাঝে। তবে আজকে দেখো আমি এক একদিন এক একজনকে রাখি। আজকে আমরা হিরণময় দাদাকে রাখছি। তো হিরণময় দাদা তোমরা অনেকেই জানো হয়তো যে আজকে হিরণময় দাদার আসলে বার্থডে ছিল, তার জন্মদিন ছিল। তো আমাদের শিখর খুব পরিচিত একজন মুখ। তো তাকেই আসলে ডেডিকেট করি, আসলে আমি তাকে আমার এই স্লাইডে স্থান দিয়েছি। ঠিক আছে, তো তার জন্মদিনের শুভেচ্ছা আমরাও জানাই, তোমরাও জানাবা। ওকে, তো বরাবরের মতোই আমার ক্লাসে যে প্যাটার্নটা থাকে, আমার সেই ব্যক্তিত্ব তাকে আমি আজকে সুপারম্যান বানিয়ে দিয়েছি। তো এই সুপারম্যান আজকে তোমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করতেছে যে আজকে আমরা কি কি শিখবো। ঠিক আছে, আজকে আমরা কি শিখবো? তো আজকে আমরা বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষার একটা পরিচিতি নিব। যে প্রোগ্রামিং ভাষা আছে, শুধুমাত্র একটা দুইটা জানলেই তো হবে না, তা কি কি একটা ধারণ তো রাখতে হবে, সেই জিনিসটা আমরা করবো। ঠিক আছে, তারপরে আসে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এটা আসলে কাজ কি? ঠিক আছে, ইন্টারপ্রেটার এটা আসলে কাজটা আসলে কি সেটা একটু আমরা জানার চেষ্টা করব। তারপরে হলো সি প্রোগ্রামিং এর হাতে খড়ি। আজকে থেকে আমরা একটু থিওরিটিক্যাল ঢুকা শুরু করব। নেক্সট ক্লাস বা পরের ক্লাস থেকে হয়তো আমরা প্র্যাকটিক্যালে জিনিসগুলা করব। আবার একজনের লেখো লিখছে হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। দেখো এই এখন আমি কি বলবো বলো, আজকে হলো হিরণময় দাদার বার্থডে, কিন্তু সে আমাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিয়েছে। এখন কি আমি এই জন্মদিনের শুভেচ্ছা আমি নেব নাকি তার কাছে ট্রান্সফার করব? তোমরা আমাকে একটু জানাও। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ক্লাসের সামনের দিকেই ফরওয়ার্ড করি। আচ্ছা, বেসিক আলোচনা থেকে শুরু হোক যে আমাদের কি কি আছে। এখন আমরা একটা জিনিস জানবো যে আমরা যখন আইসিটি পড়ি বা যে কোনো কম্পিউটার নিয়ে কাজ করি, আমাদের মেন তো মনে করো যে কম্পিউটার ডিভাইস বা ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করা বেশি। তো আমাদের প্রথমে জানতে হবে কম্পিউটার সংগঠন এইটা আসলে বলতে কি বোঝায়। সাধারণত হার্ডওয়্যারকে বোঝানো হয়। ঠিক আছে, এখন আমরা এটাকে প্রধানত বা মূলত যেটাই বলি না কেন তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমাদের যে সংগঠনকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রক্রিয়াকরণ অংশ, একটা ইনপুট, আর একটা হলো আউটপুট। এটাও কিন্তু তোমাদের কাছে যে ডিভাইস গুলো আছে সেগুলির ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, জিনিসটা কেমন? ধরো তোমার কাছে একটা বাটন ফোন আছে। এখন বাটন ফোনের যেই বাটন গুলো আছে সেখানে তুমি বিভিন্ন ধরনের ইনপুট দাও না? বিভিন্ন ধরনের ইনপুট দাও। তারপর ধরো তুমি ডায়াল করো, বা তুমি ধরো 20 বছর আগের ঘটনা বা ধরো 10 বছর আগের ঘটনা, বাটন যে ফোনগুলো ছিল নোকিয়ার, সেখানে তুমি ধরো গেমস খেলতা। সেখানে কি হতো? সেখানে ধরো এগুলি হতো যে তুমি ইনপুট দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলতা। এখন এই যে গেমের ভিতরে যে প্রক্রিয়াকরণের যে অংশটা, সেইটা হলো তোমার এই যে প্রক্রিয়াকরণ অংশ হতো। আউটপুটটা কিভাবে আসতো? ডিসপ্লের মাধ্যমে। তাহলে এইটা দেখবে যতগুলা ডিজিটাল ডিভাইস আছে এই তিনটা জিনিস থাকে। ঠিক আছে, এই তিনটা জিনিস কিন্তু থাকেন। একজন জিজ্ঞেস করে ভাইয়া এটা কত অধ্যায়? ভাই এটা পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায়। তুমি যদি তোমার বইয়ের অধ্যায় সম্পর্কে না জানো তাহলে তো হলো না ভাই। ঠিক আছে, এটা অধ্যায় সম্পর্কেও জানবা, তাহলে ভাল লাগবে। বুঝতে পারছো? তুমি যদি এরকম হয় যে না শুধুমাত্র আমাকে যা পড়াই যাচ্ছে পড়াই যাইতেছে, কিন্তু বইয়ের কোথায় কি আছে সেটা আমি জানি না, পরীক্ষার আগের দিন হঠাৎ করে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা, সবাই ধরো পড়াশোনা করে শেষ করে ফেলছে, তুমি তোমার বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করবা, এই বন্ধু কালকে কি পরীক্ষা? এরকম যারা ঘটনা ঘটায় ফেলছে তাদের জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু হয় নাই। তো এরকম ভুল জীবনে করবা না। ঠিক আছে, একটু পড়াশোনার সাথে সাথে থাকবা, বইতে কি কি আছে সেটা আমার থেকে যেন তুমি বেশি জানো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা, নাহলে তোমার অবস্থা খারাপ। ওকে, সেই আমরা তাহলে বলতে পারি যে তিনটা অংশ থাকে, প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট, আউটপুট। এখন এই জিনিসের আবার কয়েকটা ইউনিট আছে। দেখো আমার এখানে ইনপুট নেওয়ার একটা যন্ত্র আছে, যেখান থেকে আমরা ইনপুট নিতে পারি। ঠিক আছে, একটা কম্পিউটারে কি হতে পারে? কিবোর্ড হইতে পারে। ঠিক আছে, কিবোর্ড, মাউস হতে পারে। যেমন আমরা এখানে যদি লিখে দিই কিবোর্ড, ঠিক আছে, ধরো কিবোর্ড, তারপরে মাউস হইতে পারে। ঠিক আছে, ধরো মাউস, এগুলো হইতে পারে। আরো অনেক ধরনের জিনিস হতে পারে ইনপুট। আউটপুটে কি হতে পারে? ধরো মনিটর।
ঠিক আছে, মনিটর। মনিটরে তুমি বা ডিসপ্লে যেটাই বলো না কেন, তারপরে কি হতে পারে, ধরো প্রিন্টার, কারণ প্রিন্ট করে, এটাও এক ধরনের আউটপুট ডিভাইস। ঠিক আছে, আর মনে করো এখানে ধরো সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাই ধরো না কেন। এখন এই সিপিইউতে আবার মনে করো কয়েকটা খণ্ডে আমরা বিভক্ত করতে পারি। কি কি খণ্ড হতে পারে? একটা হলো কন্ট্রোল ইউনিট, একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হলো মেমোরি ইউনিট। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, কন্ট্রোল ইউনিট মানে কি? কন্ট্রোল ইউনিট মানে হলো কখন কোন কাজটা হবে সে ডিসাইড করে, কোন কাজটা আগে করা উচিত, কোন কাজটা পরে করা উচিত, সেই জিনিসটা কন্ট্রোল ইউনিটের কাজ। অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে কি? অ্যারিথমেটিক মানে কি? গণিত রিলেটেড কিছু একটা বা গাণিতিক। তো তোমাদের মনে করো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা, এই কাজটা সে হ্যান্ডেল করে। মেমোরি ইউনিট কি কাজ করে? তুমি যে কাজটা করতেছো সেটা তো মেমোরিতে কোথাও সেভ করা আছে। ঠিক আছে, সেভ করা আছে। তাই সেভ জিনিসটা কখনো সে সেভ করে রাখে, অথবা অনেক সময় এটা হয় সেভ করা জিনিস তোমার কাছে আবার ফেরত দেয়, যে তুমি এখন এটাকে এডিট করো বা এখান থেকে কিছু একটা জিনিস করো। ঠিক আছে, তো এই জিনিসগুলা একটু দরকার। একজন জিজ্ঞেস করছে নোট করবো কিনা ভাইয়া, এখান থেকে একটু নোট করা যেতে পারে, কিছু কিছু অংশ নোট করতে পারে। যেমন এখানে একটা জিনিস বলছে কি, মাইক্রো কম্পিউটার সংগঠনকে আমরা 3টি অংশে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা একটু নোট করে ফেলো যে 3টা অংশ কি কি। প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট আউটপুট। আবার প্রক্রিয়াকরণ অংশে আবার কি কি আছে দেখো, প্রক্রিয়াকরণ অংশে আবার 3টা জিনিস আছে। সেই 3টা জিনিস কি? কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট। এই 3টা আবার কোনটার মধ্যে আছে? এই প্রক্রিয়াকরণ অংশের মধ্যে আছে। ঠিক আছে, ফাইন। এখন একটা জিনিস দেখো, সিপিইউ দিয়ে আমরা করতেছি, তার মানে সিপিইউ বা প্রক্রিয়াকরণ অংশকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা একটু করবো। ভাইয়া কতটুকু অংশ পড়ানো হয়েছে? আমরা কেবলমাত্র শুরু করছি। ঠিক আছে, মজা করে করেই পড়াচ্ছি তোমাদের। যাদের নোট করার এই 3টা অংশের নাম লিখে রাখতে পারো, প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট আউটপুট। ওকে, সামনে আসি। এই যে যে ছবিটা, এটাই সাধারণত সিপিইউ। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা আমরা এটার মধ্যে আসলে মেন জিনিসগুলা রাখি বলতে পারো তোমরা। এখন এই জিনিসটা কে কে দেখছো এরকম বক্সের মতো কেসিং সহ? এই জিনিসটা কে কে দেখছো? তোমাকে আমাকে আমাকে একটু জানাও তো। আমাকে একটু জানাবে কিন্তু, যে কে কে এই জিনিসটা দেখছো। ঠিক আছে, অনেকে কিন্তু এই জিনিসটা দেখছো। ঠিক আছে, এখানেই মনে করো যে তোমাদের প্রক্রিয়াকরণ অংশ যা যা আছে সেটা কিন্তু থাকে নরমালি। ঠিক আছে, এখন এর সাথে যদি তুমি একটা ইনপুট ডিভাইস যোগ করে দাও, কি করে দাও? ইনপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট ডিভাইস যদি এখানে একটু যোগ করে দাও, সেখান থেকে ইনপুট দিবে। আবার এখান থেকে যদি তুমি চাও তাহলে একটা আউটপুট ডিভাইস বের করে নিয়ে আসতে পারো। তার মানে জিনিসটার ফ্লোটা দেখছো? জিনিসটা কি? ইনপুট ডিভাইস হতে পারে তোমার কিবোর্ড, কিবোর্ড থেকে তুমি ওরে পাঠাইছো যে এই ছবিটাকে আরেকটু ফর্সা করে দাও। ঠিক আছে, এই ছবিটাকে আরো একটু দারুণ করে দাও। ধরো তোমাদের সেই কুদ্দুস, ঠিক আছে, এখন কুদ্দুস চাচ্ছে তাকে আরো খুব এডিট করে সুন্দর করে দিতে। তার মানে তুমি ইনপুট দিচ্ছ, সিপিইউ সেই জিনিসটাকে প্রসেস করে। এখন প্রসেস করে তারপরে তোমার আউটপুট ডিভাইস কোনটা? তোমার সেই মনে করো যে ডিসপ্লে, ডিসপ্লেতে দেখতে পাও যে কুদ্দুস অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটাই মূলত তোমাদের ম্যাক্সিমাম ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, আমরা যদি সামনের দিকে যাই, একজনে জিজ্ঞেস করছে ভাইয়া সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করছো, তোমাকে যাও, তোমার জন্য আমি লিখেও দিলাম। ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা এটাকে আমরা বাংলায় করলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। ঠিক আছে, ওকে, আমরা যদি সামনের দিকে যাই, এখন এখানে কি দেখা আছে যে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের ভাষা। ও তোমরা জিজ্ঞেস করছো যে কুদ্দুস কে ভাইয়া? কুদ্দুস একজন মনে করো যে মনে করো বিখ্যাত একজন ব্যক্তিত্ব। ঠিক আছে, যিনি আমার ক্লাসের বিভিন্ন অংশে বিভিন্ন সময় থাকে। ঠিক আছে, তো কুদ্দুস নিয়ে তুমি যদি জানতে চাও, তুমি আমার ক্লাসগুলো একটু নিয়মিত করতে থাকো, তাহলে তুমি জানতে পারবা। বা যারা পুরাতন শিক্ষার্থী আছে তারা হয়তো কুদ্দুসকে খুব ভালোভাবে চিনে, এবং কুদ্দুসের সাথে তাদের খুব ভালো একটা পরিচয় আছে।
আচ্ছা, আমরা একটু যদি দেখি বিভিন্ন প্রোগ্রামের ভাষা, ঠিক আছে? এখন এখানে কি দেওয়া আছে তোমরা যদি একটু দেখো, বলা আছে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে তাকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়। তোমরা এটা জানো যে আমি যদি একটা ফোনে কোনো জিনিস করতে চাই, তাহলে আমাকে কিছু নির্দেশ দিতে হয় যে তুমি এই এই প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামে যাও, ঠিক আছে? এই বিভিন্ন ধরনের মনে করো নির্দেশ কিন্তু তাকে দিতে হয়। একজনে লিখছে কুদ্দুস হলো একজন বিখ্যাত সায়েন্টিস্ট। ভালো তো, রোবটের নাম কুদ্দুস, আপনার শুভাকাঙ্ক্ষী। কুদ্দুস ইজ এ গ্রেট সায়েন্টিস্ট। তোমাদের সবগুলোর মধ্যে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো, আমি বলি কুদ্দুস কে? কুদ্দুস একাধারে তোমার মনে করো সায়েন্টিস্ট, একাধারে মনে করো যে সে একটা রাজা, তারপরে আরো কি কি আছে, সে কুদ্দুস একাধারে ব্যবসায়ী, কুদ্দুস একাধারে হিরো, কুদ্দুস একাধারে ভিলেন। কুদ্দুসের বিভিন্ন ব্যক্তিত্ব আছে, এক এক সময় সে এক একটা দেখায়, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তো এই জিনিসটা আমরা একটু দেখি। তারপরে বলছে কম্পিউটার প্রসেসর কেবল একটি নির্দিষ্ট সেটের কমান্ড এক্সিকিউট করতে পারে, যাকে ইনস্ট্রাকশন সেট বলে। তো আমাদের কম্পিউটার গুলা যে কাজগুলা করে, তাকে তুমি কিছু ইনস্ট্রাকশন দাও, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজগুলো করতে পারে। সেটা কিন্তু তুমিও দেখতে পাবা যখন তুমি কোনো একটা মনে করো যে আইকনের মধ্যে ডাবল ক্লিক করো, সেটা ওপেন হয়, কখনো সেখানে মানে কপি করো, কখনো পেস্ট করো। তো এই এক এক ধরনের ইনস্ট্রাকশন আমরা দেই। তো ইনস্ট্রাকশন গুলো সে কখন বুঝে? এটা আসলে কোথাও প্রোগ্রাম করে লেখা আছে, যখন এই জিনিসটা করা হবে তখন এইরকম জিনিস করতে হবে। তার মানে তাকে পূর্বেই এটার একটা ধারণা দেয়া আছে, ঠিক আছে? ওকে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিতে হয়। তো এটাই আসলে প্রোগ্রামের বিভিন্ন খেলা, যে আমি তাকে যে পরিমাণে ইনস্ট্রাকশন দিব সে সেইভাবে কাজগুলো করবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু যাই, সামনে যাই। এখানে কি দেওয়া আছে দেখো। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকে যে আমরা আসলে বিভিন্ন ধরনের ভাষা শিখি, ঠিক আছে? বিভিন্ন ধরনের ভাষা শিখি, ধরো ইংরেজি শিখতে পারি, বাংলা শিখতে পারি, উর্দু শিখতে পারি, তারপরে হিন্দি শিখতে পারি, তারপরে জাপানিজ শিখতে পারি, স্প্যানিশ শিখতে পারি, বিভিন্ন ধরনের ভাষা শিখি। তো ভাষার কিছু কিছু কি বিষয় আছে, যে কিছু শব্দ দিয়ে সে ভাষাকে প্রকাশ করা যায়, কিছু বর্ণ দিয়ে সে ভাষাকে প্রকাশ করা হয়, বা কিছু সংকেত দিয়ে সে ভাষাকে কিন্তু প্রকাশ করা হয়, ঠিক আছে? তুমি বাংলায় যেভাবে 12 লিখো, সেটা ইংলিশ হয়ে যায় 12। তেমনি তুমি যদি চাইনিজে লিখো, সেটা আমি আসলে হয়তো পারবো না, চাইনিজে তারা কি লিখে আমিও জানি না, কিন্তু তারাও কিছু একটা লিখে। তার মানে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত, এই চারটা জিনিস কিন্তু থাকে, ঠিক আছে? এই চারটা জিনিস নিয়েই আসলে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝতে পারতেছো, ডিজিটাল ডিভাইসে তাকে বোঝানোর জন্য, ডিজিটাল ডিভাইস গুলাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি আর কি। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ধারণা নেওয়া তো দরকার, যে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত আছে। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে 1945 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যার হয়তো বা অনেকগুলোর নাম আমি নিজেও জানি না। নতুন নতুন বিভিন্ন জায়গায় দেখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা কিন্তু রয়েছে। আরেকজন লিখছে যে কুদ্দুস তো মারা গেছে ভাই, তাই না? কিন্তু তোমরা হয়তো জানো না, এই কোয়ার্টারে তোমাদের জন্য কুদ্দুস 2.0, ঠিক আছে? কুদ্দুস 2.0 সে কিন্তু চলে আসছে, ঠিক আছে? কুদ্দুস 2.0, ঠিক আছে? কুদ্দুস 2.0, ঠিক আছে? সে কিন্তু চলে আসছে, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? তো কুদ্দুস 2.0 চলে আসছে। তো নতুন কোয়ার্টারে নতুন ভাবে সে আমাদের সাথে কথাগুলো বলবে, ঠিক আছে? ওকে, তো আমরা একটু যাই এখন কি কি ধরনের আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমরা এই কয়েকটা স্তরে ভাগ করতে পারি, ঠিক আছে? যারা একটু নোট করতে চাও এটা নোট করো। প্রোগ্রামিং ভাষাকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য অনুযায়ী কয়েকটি স্তরে কি করতে পারি, ভাগ করতে পারি। কি কি আছে? 5টা স্তরে। কি কি ভাই? মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একজন আবার লিখছে যে ভাইয়া এই চ্যাপ্টার ফুললি কমপ্লিট করলে শিখো কি আমি
শিখো কি আমি হ্যাক করতে পারবো? তোমার তো আসলে কি বলবো আমি, তোমার তো উদ্দেশ্য খারাপ। যার উদ্দেশ্য খারাপ তাকে তো শেখানো যাবে না। তুমি শিখো কি হ্যাক করে ফেলতে চাইতেছো? ওকে, ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তাহলে আমরা মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চতর ভাষা আর চতুর্থ প্রজন্মের ভাষা, ঠিক আছে? এখন একটা জিনিস মনে রাখবা, এই দুইটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা মনে রাখবা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইখান থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু হয়, উচ্চতর ভাষা থেকে এগুলি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন আসে, একটা ক্লাসে শিখিয়েছিলাম যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হলো এই দুইটা। এখন কে আমাকে বলতেছে স্টুডেন্টরা, ভাইয়া তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি এরা কি নিম্ন জাতের? তোমার কি মনে হয় যে এই দুইটা কি নিম্ন জাতের? ঠিক আছে, তোমরা আমাকে এটার উত্তর দিও তো, এই দুইটা মানে কি আসলে নিম্ন জাতের? লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি আসলে নিম্ন জাতের? তোমাদের কাছে কি মনে হয় যে এদেরকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে, বা এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কেনই বলা হয়? অনেকে বলতেছো না না না। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হলো যে এইগুলিকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজ এই কারণে বলা হয়, মেশিন এসব ভাষা দ্রুত বুঝতে পারে। মেশিন এসব ভাষা ভাষা দ্রুত বুঝতে পারে, দ্রুত বুঝতে পারে, বা তাদের বোঝানো যায় খুব সহজে, বুঝতে পারে, ঠিক আছে? তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা মানে হলো এগুলি একদম মনে করো মেশিনের ভাষার কাছাকাছি, মেশিন খুব সহজেই এটাকে ধরে ফেলতে পারে, বা এই ভাষা তার কাছে খুব সহজে বুঝতে পারে। এই ধরনের ভাষাগুলাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। কখনো এটা আবার কাউকে বললো না যে মেশিন ভাষা ভাইয়া শিখাইছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তার মানে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা হলো নিম্ন জাতের ভাষা, আর এই বাকি যে গুলা মনে করো প্রোগ্রামিং ভাষা আছে সেগুলো উচ্চ জাতের ভাষা। ভাইয়া ওই জাত পাত এখানে আসে না, এটা আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় এটা আসলে মেশিন দ্রুত বুঝতে পারে, বা মেশিন ভাষা দ্রুত বোঝার সক্ষম, ঠিক আছে? একজন বলছে গান বলেন, তুমি গান বলো আমাকে। ওকে, ও আরেকটা জিনিস বলছে যে মানুষের জন্য কোন ভাষাটা একটু সহজ? এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যত উপরের দিকে যাব মানুষের জন্য লিখা সহজ। যারা প্রোগ্রামার তারা এই ধরনের ভাষাগুলাতেই নরমালি লিখে, কারণ মানুষের জন্য এগুলি সহজ, ঠিক আছে? ওকে, সামনে যাই। তারপর এই যে, ঠিক আছে, যারা আমার ক্লাসে আজকে নতুন করতেছো তোমাদের জন্য এই যে দেখো, এই যে কুদ্দুস 2.0 এটা তোমাদের জন্য নিয়ে আসছি, দেখছো? এটাই তোমাদের, সরি, এটা কুদ্দুস 2.0 না, এটা কুদ্দুস টু, সরি, এটা হলো কুদ্দুস 1.0। কুদ্দুস 2.0 এটা আসলে তোমাদের অন্যদিন দেখাবো। এটা আমার পূর্ববর্তী কুদ্দুস, ঠিক আছে? এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা সময় আমি এই ছবিটা তুলছিলাম। এটা খুব সুন্দর একটা জিনিস, আমার খুব ভালো লাগে, কুদ্দুস নামটা আমার খুব পছন্দের একটা নাম। তো এটার সাথে দেখো খুব সুন্দর ছিল। এটা আসলে মারা গেছে, ঠিক আছে? একজনে বলতেছে ভাই কি এডিট, না এটা আসলেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছিল আর কি। তো বিশ্ববিদ্যালয় যখন ছিল তখন এই জিনিসটা তুলছিলাম তার সাথে, এটা নিয়ে আসলে কিছু আমরা কাজও করছিলাম, তো সেখানে তুলছিলাম আর কি, ঠিক আছে? এটা কুদ্দুস 1.0। বাট যারা বিগত কোয়ার্টারে ছিল তারা জানো এইটা আসলে মরে গেছে। কেন মরে গেছে? কারণ সে দুঃখে মারা গেছে। এখন এই দুঃখ কে দিয়েছে সেটা আমরা জানি না, কিন্তু সে আসলে আত্মহত্যা করছে, সে মারা গেছে। কিভাবে আত্মহত্যা করছে? সে আসলে নর্মালি তাকে তো চার্জ দেওয়া হয়, সে বলছে যে না আমি আজকে থেকে আর কোনো ধরনের চার্জ নিব না। তো দেখা গেছে তার আসলে চার্জ না নিতে নিতে সে অসুস্থ হয়ে পড়ে, এবং অসুস্থ হওয়ার একটা সময় পরে সে আসলে নাই হয়ে যায়। তো তার পরবর্তী সময় থেকেই আমরা এবং আমাদের টিম কুদ্দুস 2.0 নিয়ে কাজ করা শুরু করেছিলাম। এটা একদম মনে করো যে শেষের পথে, তোমরা ভবিষ্যতে হয়তো দেখতে পাবা। যারা আজকে নতুন ক্লাস করতে যাচ্ছ তাদেরকে কুদ্দুস 1.0 এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তোমরা তাকে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করো। এবং আমরা খুব কষ্ট পেয়েছিলাম, তবে আমি কষ্ট পাওয়ার সাথে সাথে একটা কাজ করেছিলাম। তার এই যে যে মৃত্যুর পর তার এই যে যে মনে করো যে পার্টস আছে, তোমরা জানো রোবটস এর বিভিন্ন পার্টস আছে, এই সে পার্টস গুলো বিক্রি করে আমি বার্গার খেয়েছিলাম।
বার্গারটি খুবই মজাদার ছিল, তবুও আমার খুব দুঃখ লাগছিল। আমার এক চোখ দিয়ে পানি পড়ছিল, আর এক হাত দিয়ে আমি আসলে খাচ্ছিলাম। তো কুদ্দুস 2.0 যখন আমরা তৈরি করি, সেটা তোমাদের সামনে হয়তো বা আমরা দেখাবো। আচ্ছা, তো অনেকে বলছে ভাই কুদ্দুস নাম না দিয়ে অন্য আরেকটা নাম দাও। আচ্ছা, তোমাদের কথা আমি রাখবো, যেহেতু তোমরা আমার খুব কাছের মানুষ। আমরা যে ভার্সন 2 তৈরি করব, ভার্সন 2 এর আমরা নতুন একটা নাম রাখতে চাই। ঠিক আছে, ভার্সন 2 এর কি নাম রাখা যায়? ঠিক আছে, ভার্সন 2 এর কি নাম রাখা যায়? ভার্সন 2 এর নাম রাখবো আমরা এনাম। ঠিক আছে, আমাদের যেই নতুন রোবটটা তৈরি হবে সেটার নাম দিব আমরা এনাম, এনাম 2.0। ঠিক আছে, এইবার তো তোমরা খুশি? ঠিক আছে, আমরা এনাম 2.0 দিব। ঠিক আছে, এটা দিব। আচ্ছা, আমরা এনাম 2.0 দিব। তোমাদের কথা রাখলাম আমি। নতুন যে রোবটটা তৈরি হবে সেটা হবে এনাম 2.0। তো আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করি। তো প্রথমে যে ভাষাটা আমরা লিখছি ভাই মেশিন ভাষা, এই মেশিন ভাষাটা আসলে কি লিখছে? যে মেশিন ভাষা কম্পিউটারের প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে, কম্পিউটারের প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, রোবটের ক্ষেত্রেও একই জিনিস। রোবটেরও কিন্তু একটা প্রসেসর থাকে, সে বিভিন্ন ধরনের যখন কাজ করবে তারও একটা প্রসেসর থাকবে, এবং এই প্রসেসরও বাইনারি যে সংখ্যা পদ্ধতি, সরি, আচ্ছা, বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা আছে সেইটা ব্যবহার করে। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা কয়টা? দুইটা, একটা 1 আর 0। তো নর্মালি যে কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে আমরা কি করব? সেটা হলো যে প্রসেসরের ক্ষেত্রে বাইনারি সে বুঝতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজ সে বুঝে না। তাই আমার কাজ হলো বাইনারিতে করা। আর মেশিন ভাষার ক্ষেত্রে মজার বিষয় হলো মেশিন ভাষা বাইনারি নিয়ে লেখা হয়, বাইনারিতে লেখা হয়। ঠিক আছে, মেশিন ভাষা কিভাবে লেখা হয়? বাইনারিতে লেখা হয়, বাইনারিতে লেখা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা যে মেশিন ভাষা বাইনারিতে লেখা হয়। তার সুবিধা হলো, এখন সুবিধা হলো যেহেতু বাইনারিতে লিখতেছে, প্রসেসর সহজেই সহজেই এটাকে প্রসেস করতে পারে। তার মানে মেশিন ভাষার ক্ষেত্রে বাইনারিতে লেখা হয়, এই কারণে মেশিন খুব সহজেই এটাকে কি করতে পারে? ব্যবহার করতে পারে। ঠিক আছে, এই কারণে এখানে লিখছে 0 ও 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে বলে মেশিন কোড, আর এই ভাষাটিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? তার মানে মেশিনকে তুমি 0 আর 1 দিয়ে বুঝিয়ে দিচ্ছ, তাহলে এটা হলো মেশিনের ভাষা। তারপরে মেশিন ভাষার আরো কিছু তোমাদের মনে করো যে ব্যাখ্যা আছে। বলছে যে কম্পিউটারের জন্য মেশিন কোড খুব সহজবোধ্য হলেও মানুষের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কোড পড়া দুঃসাধ্য ব্যাপার। তুমি ভাবা দেখো, তোমাকে যদি এরকম একটা জিনিস বলি 0 1 1 1 1 0 1 1 0 1, এইটা মানে যদি বলি সে চলা শুরু করবে। আবার যদি এরকম বলি 0 1 1 0 1 0 1 0 1, সে চলা বন্ধ করবে। ধরো এটা করবা, এখন ধরো তুমি প্রোগ্রামিং করবা, তুমি কি এই জিনিসগুলা মনে রাখতে পারবা? তুমি কতগুলা মুখস্থ করবা? এটা কি তোমার আসলে মুখস্থ করা আসলে সাধ্য আছে? কতগুলা মুখস্থ করবা? তুমি সর্বোচ্চ হলে 10টা ইনস্ট্রাকশন মুখস্থ করতে পারবা, 20টা মুখস্থ করতে পারবা, ধরে নিলাম 100টা মুখস্থ করতে পারলা। কিন্তু তোমার রোবটটাকে বা তোমার মনে কর কম্পিউটারকে আলো ভালোভাবে বোঝানোর জন্য হাজার হাজার ইনস্ট্রাকশন মুখস্থ করা লাগবে। তখন দেখা গেল যে এটা মানুষ আসলে করতে পারতেছে না, একটা লিমিটেশন তৈরি হইতেছে। ঠিক আছে, এই কারণে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা একটু কষ্টসাধ্য। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা একটু কি কষ্টসাধ্য, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এই কারণে এটা খুব ভালো একটা পয়েন্ট বলছে যে এটা মানুষের পক্ষে বোঝা একটু কষ্টকর। তারপরে বলছে যে কম্পিউটার প্রোগ্রামিং বিভিন্ন প্রসেসর ইনস্ট্রাকশন সেট, যেটা তোমাদেরকে আমি মাত্র দেখালাম, ওই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকে। তারপরে বলছে ইনস্ট্রাকশন কিছু সহজ, এই জিনিসগুলো দেখলে তুমি পারবা। তো ইনস্ট্রাকশন সেট গুলা মনে রাখাটা একটু টাফ। ঠিক আছে, তো মানে এই যে জিনিসগুলো মনে রাখা, কিন্তু ইনস্ট্রাকশন সেট যদি আমাকে বলে দেয় তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যায়। একজন লিখছে রোবটের নাম দেন তালম্যান। তোমাদের যেটা মন চায় তোমরা রাখতে পারো। ঠিক আছে, ওইটার হইলো বেসিক নাম হলো ভার্সন 2।
তোমরা তার আগে যেই নাম লাগাই নিতে চাও তোমাদের সেই স্বাধীনতা দেওয়া হলো। ঠিক আছে, তো আমরা জিনিস বুঝলাম। তো এখানে বলছে ইনস্ট্রাকশন সেটে কিছু সহজ ইনস্ট্রাকশন যদি আমি দিয়ে দেই তাহলে হয়তো বা আমার ইউজ করাটা যাবে। ধরো যে আমাকে 10টা 20টা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে চলতে গেলে এইটা মুখস্থ করতে হবে, বন্ধ করতে হলে এটা মুখস্থ করতে হবে, কপি করতে হলে এটা করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমার মনে করে দেয়, কয়েকটা সহজ ইনস্ট্রাকশন দিয়ে দেয়, তাহলে আমার জন্য ব্যবহার করা যাবে। বাট এটা আসলে মানুষের জন্য ব্যবহার করাটা খুবই কঠিন ছিল তখনকার সময়। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, এটা আসলে তোমরা ধরতে পারো কিনা একটু আমাকে জানাও, নাহলে আমি বলবো। মনে রাখবা এটার উত্তর কি হবে। আচ্ছা, তার মানে এইটা, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজের কি লাগে না, অনুবাদক লাগে না। অনুবাদক মানে কি, যেই ভাষা সহজেই বুঝতে পারে। এখন মেশিন, তোমার তো মেশিনের ভাষাই বুঝবে, তাই না? মেশিন তো মেশিনের ভাষাই বুঝবে, ওরে তো আর ট্রান্সলেটর দিয়ে বলে দিতে হবে না। ঠিক আছে, তো এই কারণে এটার জন্য আমাদের উত্তর হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপরে তৈরি হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও খুব সুন্দর। এখানে কি বলছে, প্রোগ্রামারদের জন্য প্রোগ্রাম লেখা সহজতর করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের পর তৈরি হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই মনে করো যে প্রথমে যেই মেশিন ল্যাঙ্গুয়েজটা ছিল তার পরবর্তী সময়ে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এটা একটু সহজ ছিল। ঠিক আছে, এখানে ধরো দুই একটা শব্দ অ্যাড করা যেত, এরকম লেখা যেত অ্যাড সামথিং সামথিং, মাল্টিপ্লিকেশন এমইউএল মাল, ঠিক আছে, সামথিং সামথিং তার মানে গুণ করো, তাহলে তুলনামূলক সহজ কিছু তৈরি করা। এই জিনিসটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হয়তো বা একটু বেটার ছিল, তবে খুব বেশি যে বেটার ছিল সেটা কিন্তু তেমন না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা কোডকে আগে মেশিন কোডে রূপান্তর করতে হয়। দেখছো এখানে একটা কথা বলছে, যেহেতু এটার থেকে ডিরেক্টলি মেশিন বুঝতে পারবে না, তো মেশিনকে বোঝানোর জন্য মেশিন কোডে কি করে নিতে হবে, রূপান্তর করে নিতে হবে। তাই এখানে বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কি করে নিতে হবে, ফার্স্টে মেশিন কোডে রূপান্তর করে নিতে হবে। কি করতে হবে, মেশিন কোডে রূপান্তর করে নিতে হবে। এটা কিন্তু একটা মাস্ট একটা কাজ। ঠিক আছে, তো মনে রাখবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা কোডকে মেশিন কোডে রূপান্তরের কাজ করে অ্যাসেম্বলার। ঠিক আছে, অ্যাসেম্বলার কি একটা অনুবাদক, অ্যাসেম্বলার কি একটা অনুবাদক। মানে অনুবাদকটা শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে। ঠিক আছে, শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তরের কাজ করে অ্যাসেম্বলার। এই যে এই জিনিসটা একটু লিখে রাখো, এটা নৈতিকের জন্য ইম্পর্টেন্ট। এই যে এই দুইটা লাইন তোমরা এখন যারা নোট করতেছো, এই দুইটা লাইন একটু নোট করো, দ্রুত দ্রুত নোট করে ফেলে, এটা আসলে লিখে রাখো, বাকিগুলো এমনি তোমাদের মনে থাকবে। একজনে লিখছো যে প্রোগ্রামিং এর জন্য কি এই সকল ভাষা শিখতে হবে। আমি বলবো ভাইয়া, তোমরা যেহেতু নতুন করে শুরু করতেছো, তোমাদের আপাতত এই ধরনের ভাষা লাগবে না। তোমরা ডিরেক্টলি সি থেকে শুরু করবা। যারা প্রোগ্রামার হইতে চাও তাদের জন্য সি ল্যাঙ্গুয়েজটা আসলে কি বলবো আমি, যে তাদের কাছে এটা একটা মানে দারুণ একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা প্রোগ্রামার হইতে চাও। এরপরে তুমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবা। আচ্ছা, অনেকে স্ক্রিনশট নিয়ে নিছে, ওকে। এরপরে আসে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা কি, মিডলম্যান। অনেক সময় আমরা আসলে মিডলম্যান বলি না, যে সে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা ওই যে অনেক সময় বলি যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। উচ্চবিত্ত তাদের অনেক টাকা পয়সা, ঠিক আছে, অনেক টাকা পয়সা, তারা বিভিন্ন রেস্টুরেন্টে যায় খুব সুন্দর সুন্দর মনে করো যে সেলফি তুলে। ঠিক আছে, আর যারা নিম্নবিত্ত তাদের হয়তো বা প্রতিনিয়ত খাদ্য আসলে পাচ্ছে কিনা সেটাও বলা যায় না। আর সবার মাঝখানে যে থাকে সে হলো মধ্যবিত্ত। সে মধ্যবিত্ত দেখা যায় সে হয়তো বা প্রতিদিন খাবার পাচ্ছে, বাট সে রেগুলার হয়তো বা রেস্টুরেন্টে যাইতে পারে না, বা সে হয়তো বা অনেক জিনিস কিনতে পারে বাট হয়তো কিনে না ভবিষ্যতের জন্য। তো মধ্যবিত্ত জিনিসটা অনেকটা নিম্নবিত্তের কিছু বৈশিষ্ট্য আছে, আবার ধরো যে উচ্চবিত্তের কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই দুইটা মিলে শঙ্কর প্রজাতির সে তারা কিছু একটা হয়।
ঠিক আছে? তো মধ্যম স্তরের ভাষাটাও অনেকটা ওইরকম। এর মধ্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু কিছু বৈশিষ্ট্য আছে এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও কিছু বৈশিষ্ট্য আছে। এটা সব থেকে সুন্দর উদাহরণ কি জানো? মধ্যম স্তরের ভাষা সি। ঠিক আছে? সি ভাষাটা হলো মধ্যম স্তরের ভাষার সব থেকে উৎকৃষ্ট উদাহরণ। কারণ তুমি সি থেকে ডিরেক্টলি মেশিন কোডে রূপান্তর করতে পারবা। আবার এমন এমন ধরনের ফিচার আছে যেগুলো তোমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজেও কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়। তুমি সেই জিনিসগুলো সিতে ব্যবহার করতে পারবা। এই কারণে অনেক জায়গায় নৈর্ব্যক্তিক আসে এবং বোর্ডের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মধ্যম স্তরের ভাষা কোনটা? সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয়। ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে, তো এখানে দেখো অনেকগুলো সুন্দর সুন্দর কথা লিখছে। এটা আসলে আমি অলরেডি বলে ফেলছি। তোমাদের যা যা আমি বলছি সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একে একটু দেখে নিতে পারো। সামনে আমি যদি যাই তাহলে এখানে বলছে সি প্রোগ্রামিং ভাষা। তো সি নিয়ে এখানে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলছে। এখানে বলছে 1972 সালে 1972 সালে খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক ড্যানিস রিচি বেল ল্যাবে, ঠিক আছে, এটা কদ বেল না, এটা হলো বেল একটা ল্যাব, ঠিক আছে, যেখানে বিভিন্ন ধরনের রিসার্চের কাজ করা হয়। এই বেল ল্যাবে এই ভাষাটি তিনি উদ্ভাবন করেন। এই জিনিসটা যারা নোট করতেছো তাদের জন্য বলবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা তুলে ফেলতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কত সালে? 1972 সালে। কে আবিষ্কার করছে? ড্যানিস রিচি বেল ল্যাবে। ভুলেও কদ বেল লেখো না কেউ। ঠিক আছে, এটা হলো বেল ল্যাবে। ঠিক আছে, বেল ল্যাবে এই ভাষাটি কি করে? তৈরি করে। এই ভাষাটা আসলে কেন শিখবো? এটা অনেকে প্রশ্ন করে। বিভিন্ন ক্লাসে যখন পড়াইছি তখন এটা বলে যে ভাই এটা সি ভাষাটা আসলে কেন শিখবো? কারণ এটা আসলে আমি একটা খুব সুন্দর উদাহরণ দিই। ধরো তোমরা যারা আসলে এখনো বাইক চালাও না বা অনেকেই হয়তো বাইক চালাও, এখন একটা সময় দেখতে আমাদের এক ধরনের বাইক ছিল, বটবটি বলতাম আমরা, মনে করো প্রচুর আওয়াজ করতো। ঠিক আছে, এখানে আমাদের প্রচুর আওয়াজ করতো। তারপর আবার অনেক বাইক দেখবা, ধরো R15 ধরো, ঠিক আছে, স্পোর্ট রিলেটেড যে সকল বাইক আছে সেগুলো কিন্তু মনে করো যে অনেক অত্যাধুনিক, এখানে ম্যানুয়াল গিয়ারই নেওয়া লাগে না, অনেক ধরনের মনে করো অটোমেটিক ফিচার তাদের আছে। এখন তুমি যদি তোমার ড্রাইভিংটা প্রথম শিখতে চাও, তখন যদি তুমি আসলে অটোমেটিক দিয়ে শিখো, ধরো তোমাকে অটোমেটিক দিয়ে তুমি শিখলা, তুমি অনেক অত্যাধুনিক ফিচার নিয়ে কাজ করা শুরু করে দিছো, তুমি মনে করো ফাটায় ফেলছো, ড্রাইভিং শিখে ফেলছো, এখন তোমার মনে করো ড্রাইভিং পরীক্ষা দিতে যাইতে হবে। এখন তোমার সেই ড্রাইভিং পরীক্ষা দিতে যায় দেখো যে তোমাকে সেই বটবটি ধরাই দিছে। এখন তুমি সেই বটবটির কোথায় কি করতে হবে সেটা হয়তো ঠিক মতো জানো না, কারণ তুমি তো শিখছো অটোমেটিক, একটা সুইচ দিব উড়ে উঠে যাবে। ঠিক আছে, এখন সে তো আর উঠতেছে না, বটবটি দেখতেছে যে খালি গিয়ার মারতেই গেছো কিন্তু কোনো কাজ হচ্ছে না, তখন কি হবে? কিন্তু তুমি যদি উল্টাটা করতা, তুমি বটবটি দিয়ে শিখতা, তার মানে অনেক ফিচার নাই, তোমার অনেক কষ্ট করে সব জিনিস হলো নিজে নিজে ম্যানুয়ালি করতে হইতেছে, তারপরে যদি তুমি অটোমেটিকে যাইতা তাহলে যে তোমার জন্য বেটার হতো। সি অনেকটা ওইরকম, কি তোমার একটা সার্চ বা তোমাকে মনে করো যে একদম মনে করো ম্যানুয়ালি অনেক জিনিস শিখাই দিবে, যেটা তুমি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যখন সুইচ করতে যাবা সেই সুইচ করার সময় তুমি টের পাবা যে এটা আসলে তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। সি এত কষ্ট করে শিখছো কিন্তু এখন যখন অন্য একটা ল্যাঙ্গুয়েজে যাইতেছো তখনই কিন্তু মনে করো যে খুব কঠিন হয়ে গেছে, তোমার সহজ হয়ে গেছে, কারণ তুমি অনেক কঠিন জিনিস শিখে ফেলছো। তারপরে যখনই এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে সুইচ করা খুব সহজ হয়ে যায়। একজন লিখছে প্রোগ্রামার কি? যারা প্রোগ্রাম করে বা কোড করে তাদেরকে প্রোগ্রামার বলে। তুমি একটা কোড করা শুরু করো, তুমিও নিজের প্রোগ্রামার বললো। ঠিক আছে, ওকে। তারপরে স্ট্রাকচার একটা প্রোগ্রামিং ভাষা। কেন স্ট্রাকচার এটা আমি একটু সামনে বলবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে কোনো প্রোগ্রামিং ভাষা যদি শুরু করতে চাই তাহলে আমাকে অবশ্যই সি দিয়ে শুরু করাটা বেটার। ঠিক আছে, ওকে, আমরা সামনের দিকে যাই। তারপর আসি উচ্চ স্তরের ভাষা। হলো উচ্চবিত্ত মানুষ। উচ্চবিত্ত মানুষের এখানে খুব জিনিস বলছে যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হয়, যে ফিচার গুলা ব্যবহার করে আমার আসলে প্রোগ্রাম করাটা সহজ, মানুষ খুব সহজে আমরা বের করতে পারি বা ব্যবহার করতে পারি। ঠিক আছে, উচ্চ স্তরের ভাষাগুলা মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে, কারণ এগুলি আসলে মানুষের জন্য মানে মানুষের জন্য খুব সহজ করে দিছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের খুব দরকার। ঠিক আছে, উচ্চ স্তরের ভাষা যত তুমি উচ্চ স্তরের ভাষায় যাবা তত তোমার জন্য লেখাটা, কোড লেখাটা অনেক সহজ হয়ে যাবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই জিনিসটা আসলে কি? আমি কয়েকজনকে দেখলাম কমেন্টে লিখছে সে পাইথন পারে। পাইথনও কিন্তু একটা উচ্চ স্তরের ভাষা, কারণ তুমি পাইথনে দেখবা, পাইথনে একদম মনে করো নর্মালি ইংলিশ ভাষায় কথা হচ্ছে, ইংরেজিতে যেভাবে তুমি কথা বলো না
তোমার মনে করো যে তুমি প্রোগ্রাম লিখতেছো অনেকটা ইংরেজির মতো, ঠিক আছে? তো তোমার কাছে এটা খুব সহজ, কিন্তু এটা আরেকটা দিক আছে, সেটা হলো যে মেশিন তো এটা বুঝতেছে না, তার মানে এটার জন্য অনুবাদক লাগে। উচ্চ স্তরের ভাষা যত যাবা মানুষের জন্য খুব সহজ হইতে থাকবে, বা তুমি লিখতে পারবা খুব সহজে, ঠিক আছে? এইগুলি এখানে আলোচনা করা হয়েছে। তো উচ্চ স্তরের ভাষার অনেকগুলা কথা আছে, যেমন পূর্বে পূর্বে একটা কথা বলতো যে এগুলি মনে হয় উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? এটা পূর্বে বলতো যে কোবল, ফোরট্রান, সি, এগুলো হয়তো উচ্চ স্তরের ভাষা, বাট দেখা গেছে এদের থেকেও অনেক ফিচার নতুন নতুন অ্যাড করছে, যেটাকে আমরা সি প্লাস প্লাস বলতে পারি, জাভা বলতে পারি, সি শার্প বলতে পারি, পিএইচপি বলতে পারি, পাইথন বলতে পারি। তো নবীর থেকে যদি আসে তাহলে এগুলি লিখবা বর্তমানে উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? বর্তমানে উচ্চ স্তরের ভাষাগুলো হলো এগুলা: সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএইচপি, পাইথন, এইগুলা আরো অনেকগুলো আছে। তো এই জিনিসগুলো হলো উচ্চ স্তরের ভাষা বলে আমরা বিবেচনা করি, ঠিক আছে? এক একটা কাজে সুবিধা দেয়, ঠিক আছে? ওকে, তারপরে বলছে উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? উচ্চ স্তরের ভাষা এখানে কয়েকটা জিনিস আলোচনা করতেছে। সি প্লাস প্লাস, আমরা নর্মালি সিতে যেই জিনিসটা শিখছিলাম, সি প্লাস প্লাসে কি করছে, আমরা যেমন ভার্সন বললাম না, ধরো যে কুদ্দুস ভার্সন 1 ছিল, তো কুদ্দুসের মধ্যে কিছু ফিচার নতুন অ্যাড করছে, অ্যাড করে আমরা বাজারে ছেড়ে দিছে। তেমনি সি যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটার মধ্যে কিছু কিছু ফিচার নতুন অ্যাড করছে, যেটা আসলে মনে করো যে প্রোগ্রাম করতে খুব সুবিধা, তখন সেটার নাম দিছে সি প্লাস প্লাস। আবার ধরো সি শার্পে অন্য কোনো ফিচার দিছে যেটা অন্য কোনো প্রোগ্রামারদের সুবিধা দিবে, তাহলে এটা সি শার্প। এইভাবে করে সি এর বিভিন্ন সংস্করণ বা ভ্যারিয়েশন বলতে পারি, অথবা মনে করো যে এডিশন বলতে পারি, যে সি থেকেই এগুলির আসলে উৎপত্তি, বা কিছু নতুন নতুন ফিচার অ্যাড করছে। এখানে সেই জিনিসগুলাই বলছে। এখানে বাকিগুলা তোমরা নিজেরা মনে থাকবে, এই লাইনটা একটু তোমরা নোট করতে পারো, 3 নাম্বার লাইনটা। 3 নাম্বার লাইনে কি বলছে, 1980 সালে আবারও সেই কদবেল ল্যাবে, সরি বেল ল্যাবে, ঠিক আছে? তোমরা আবার কদবেল লিখো না, এটা বেল ল্যাবে। এইবার কি লেখছে, বিয়ার্নে স্ট্রাউ স্ট্রপ, এর নামটা আমিও পড়তে পারি না অনেক সময়, বিয়ার্নে স্ট্রাউ স্ট্রপ, সে কি করছে, সি প্লাস প্লাস উদ্ভাবন করছে, ঠিক আছে? এই লাইনটা একটু নোট করে রাখতে পারো, এটা তোমাদের জন্য দরকার, ঠিক আছে? একটু জেনে রাখি আমরা। তো এটা আসলে অনেকটা স্বাধীনতা দেয়, যে এই স্বাধীনতা হয়তো বা আমার পূর্বে ছিল না, এটা এখানে কিছুটা পাওয়া যায়, তাই এই সি প্লাস প্লাস অনেকে ব্যবহার করে, ঠিক আছে? তো এখানে এটা উত্তর দাও, সি প্লাস প্লাস কে উদ্ভাবন করেন? ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখছি যে এটা আসলে বিয়ার্নি স্ট্রপ, ট্রাউ স্ট্রপ। তারপরে হলো ভাই উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষা আমরা আরেকটা জিনিস শিখছি, জাভা। জাভা ল্যাঙ্গুয়েজ থেকে অনেক সময় নৈবিত্তিক আসে, সেটা হচ্ছে যে 1991 সালে মাইক্রো সিস্টেম, ঠিক আছে? কারা আবিষ্কার করে? মাইক্রো সিস্টেম। জাভা প্রোগ্রামে ভাষার সূচনা করে, এটি বর্তমানে একটি জনপ্রিয় ভাষা। জাভা কিন্তু বিভিন্ন কাজে ইউজ হয়, ঠিক আছে? ওকে, তো এখানে বাকি জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো, তবে এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখো অনেক সময় নবীর থেকে চলে আসতে পারে কত সালে, ঠিক আছে? কত সালে। তারপরে আসে পাইথন। পাইথন আমার খুব পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পাইথন হলো আমার খুব পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন দিয়ে আসলে এটা একটা উচ্চ স্তরের ভাষা, যেটা বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা বর্তমান যুগে একটা জিনিসের নাম শোনো, এআই, ঠিক আছে? এআই এর মধ্যে মেশিন লার্নিং হোক, ডিপ লার্নিং হোক, সেই মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর ক্ষেত্রে পাইথন সব থেকে বেশি ব্যবহৃত হয়। পাইথন সব থেকে বেশি ব্যবহৃত হয়, এবং এই পাইথনটা আমিও আসলে অনেক বেশি ব্যবহার করি, কারণ রোবোটিক্স বা রোবটের পাশাপাশি আমাদের আসলে বিভিন্ন ধরনের এআই রিলেটেড কাজগুলো করতে হয়, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ধরনের অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু আমরা করি। তো তখন আমাদের এই পাইথনটা সব থেকে বেশি ইউজ করতে হয়, বা আমরা আসলে এই ধরনের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পছন্দ করি। তো এটা মনে রাখবা, যারা আসলে সি ল্যাঙ্গুয়েজটা শুরু করতেছো, তারা সি ল্যাঙ্গুয়েজ শেষ করে তোমরা যদি ফিউচারে প্রোগ্রামার হইতে চাও, তোমাদের মনে যদি একটা আকাঙ্ক্ষা থাকে আমি একদিন প্রোগ্রামার হব, আমি একদিন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব, আমি একদিন এআই ইঞ্জিনিয়ার হব, আমি একদিন ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হব, তাহলে তোমরা পাইথনের দিকেও ফোকাস দিতে পারো। পাইথনটা খুব সহজ, তবে আমি বলবো
তুমি ডিরেক্টলি পাইথন শিখতে যাও না, তুমি আগে সিটা শেষ করো। সিটা যদি শেষ করো তাহলে তোমার অনেক বেসিক স্ট্রং হবে, যেটা তোমাকে পাইথনে সুইচ করতে খুব সহজে তুমি সুইচ করতে পারবা। আমি তোমাকে একটা মনে করো এস্টিমেশন দেই। ধরো তুমি সি ল্যাঙ্গুয়েজটা শিখতে 1.5 থেকে 2 মাস যদি ব্যয় করো, ম্যাক্সিমাম আমি ধরলাম যে তুমি নিয়মিত প্র্যাকটিস করতেছো, 1.5 থেকে 2 মাস যদি প্র্যাকটিস করো, তোমার পাইথন শিখতে তখন আবার যাইতে ধরো পাইথনে সুইচ করতে তোমার লাগবে 10 দিন, সর্বোচ্চ 10 দিন। কারণ তুমি যদি সি এর প্রোগ্রামিং ভাষার একদম বেসিক জিনিসগুলো জানো, অন্য ভাষায় তোমার সুইচ করা খুব সহজ হবে। ওকে, তারপরে লিখছো যে এই ভদ্রলোক গিবো ভান রসান কত সালে, 1991 সালে এই পাইথনটা উদ্ভাবন করেন, এবং এটা আসলে খুব জনপ্রিয়, এবং 2018 সালের দিকে IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কারণ সব ধরনের অ্যাপ্লিকেশন এখন কোনো না কোনো ভাবে এই পাইথনকে ব্যবহার করা যায়। একজন জিজ্ঞেস করছে ভাইয়া প্রোগ্রামিং করে কি টাকা ইনকাম করা যায়? আচ্ছা, এটা নিয়ে আমি উত্তরটা দিব, বলতেছি। পাইথনের বৈশিষ্ট্য হচ্ছে এর অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য সিনট্যাক্স, খুব সহজই। তোমরা যখন পাইথন করবা দেখবে যে মনে করো যে ইংরেজি ভাষায় কথা বলছো নাকি, এরকম মনে হবে। আচ্ছা, এটার আরো ব্যবহার আছে, সেটা তোমরা নিজেরা দেখলে পারবা। তো একজন আমার উত্তর দিচ্ছে, একটা প্রশ্ন করছিল ভাইয়া প্রোগ্রামার হয়ে কি টাকা পয়সা কামানো যায় কিনা। আমি তোমার একটা উদাহরণ দিই। বর্তমান বিশ্বে আইটি ফিল্ডে সব থেকে বেশি চাহিদা প্রোগ্রামারদের, যারা বিভিন্ন ডোমেনে কাজ করতেছে, ঠিক আছে। তো কোডিং রিলেটেড তোমার যদি দক্ষতা থাকে, তুমি সবার আগে জব পাবা। এটা তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের বাহিরে থাকো, যেখানেই থাকো না কেন, তোমার সেখানে জব পাবা। তুমি তুমি অনেক সময় হয়তো বা নিউজ মনে করো বিভিন্ন সংবাদপত্রে বা নিউজে দেখো যে বাংলাদেশ থেকে গুগলে কেউ কেউ আসলে জব পেয়েছে। তো তারা আসলে কি করে? তারা আসলে বেসিক্যালি কোডার ছিল, প্রোগ্রামার ছিল, ঠিক আছে। তাদেরকে তারা হায়ার করে, এবং তারা আসলে অনেক উন্নত মানের প্রোগ্রামার বা কোডার তুমি বলতে পারো। এবং বাংলাদেশে ধরো যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট হয়, এবং সেগুলি খুবই মনে করো যে জমকালো ভাবে প্রোগ্রামিং কন্টেস্ট হয়। তো এই প্রোগ্রামিং কন্টেস্টের মধ্যে যারা রেগুলার বেসিসে প্রোগ্রাম করে, তাদের মনে করো যে বিভিন্ন কোম্পানি হায়ার করে ফেলে, এবং তাদের স্যালারি রেঞ্জ অনেক অনেক বেশি হয়, ঠিক আছে। তো প্রোগ্রামিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো প্রোগ্রামিং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। তো তোমাদের আসলে এটা আসলে সব থেকে বেশি চাহিদা সম্পন্ন একটা দিক। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে প্রোগ্রামিং আমি শিখবো, ধরেন কেউ পাইথন শিখতেছে, কেউ C++ শিখতেছে, এখন কার ডিমান্ড বেশি? এইটার উত্তর আসলে ভাই বলবো, আমি একটা সত্য কথা বলি, এটা আসলে অনেকটা অ্যাপ্লিকেশন বেসড। অ্যাপ্লিকেশন বেসড বলতে ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড ওয়েব ডিজাইন করে বা ওয়েব ডেভেলপার, তুমি ধরো যে অ্যাপ্লিকেশনের কোনো একটা অ্যাপ বানাও বা অন্য কিছু করো, তো তার একটা ডোমেন আছে, তোমার একটা ডোমেন আছে, বাট দুইটা ডোমেনেরই বহুত চাহিদা আছে। বাট একটা জিনিস মনে রাখবা, যা শিখবা খুব ভালোভাবে শিখবা, এমন ভাবে শিখবা যে তোমাকে যেন সবাই বলে এই কাজটা তুমি বাদে অন্য কেউ করতে পারবা না, তখন তুমি আসলে অনেক টাকা পয়সা পাবা। এইটা আমার কথা আজকে মনে রাখো, যে তুমি যদি আসলে যে কোনো ডোমেনই যাও না কেন, তুমি যদি আসলে কাজগুলা করতে পারো ভালোভাবে, তাহলে তোমার অনেক ডিমান্ড হবে, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা, এবং আস্তে আস্তে করো। তোমাদের আরো ভবিষ্যৎ জীবন অনেক বাকি, বিশ্ববিদ্যালয় জীবন আছে, অনেক সুযোগ সুবিধা পাবা। তো এখানে একটু দেখবো, আমরা সামনের দিকে যাই। এটার উত্তর দাও। ওকে, তাহলে আমি বলছিলাম মেশিন লার্নিং এর সাথে সবসময় কার সম্পর্ক? পাইথনের সব থেকে বেশি সম্পর্ক। অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়তো বা কিছু কাজ করা যায়, তবে সব থেকে বেশি ইউজ করা হয় পাইথন। তার মানে এটার উত্তর হবে বি নাম্বারটা, ঠিক আছে, পাইথন। তারপরে আছে চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে ভাইয়া? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের মনে করো যে এসকিউএল যেটা আছে, যেটা তোমাদের ফোর্থ অধ্যায় আছে, সরি একদম ষষ্ঠ অধ্যায় আছে, যদিও তোমাদের ষষ্ঠ অধ্যায় তোমাদের সিলেবাসে নাই, বাট তোমাদের বইতে ছিল আগে আর কি, তোমাদের বইতে ছিল
সেটাকে আসলে আমরা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমের সাথে। এছাড়া ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলা, যেখানে গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করা হয়, ঠিক আছে, গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে প্রোগ্রাম করা হয়। এত সহজ বানায় ফেলছে, আগে তো কোড লিখতে হইতো, এখন ওই কোডও লেখা লাগে না। একটা বক্স নেয়, ধর একটা ডায়াগ্রাম, তারা এখানে আইনা বসায় দেয়, আবার ওইখান থেকে একটা ডায়াগ্রাম আইনা এখানে বসায় দেয়। তার মানে গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করে কোড করে ফেলে, মানে যত মানুষের কাছাকাছি সহজ করে ফেলতেছে। মানে আগে তো লিখে লিখে কোড করা লাগতো, ওইটাও লাগে না, এখন ডায়াগ্রাম থাকে, একটার পর একটা ডায়াগ্রাম বসায় বসে একটা কোড বানায় ফেলে, ঠিক আছে। এইটা তখন হলো আরো চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলি এই ধরনের ল্যাঙ্গুয়েজে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই। ওকে, সামনে যাই। আচ্ছা, তোমাদের তো সবগুলো অধ্যায়ই আছে, হ্যাঁ। এখন তোমাদের অনুবাদক প্রোগ্রামের ক্ষেত্রে কি, সবগুলা প্রোগ্রাম বলতে তোমাদের এই কোয়ার্টারে আর কি নাই আর কি আমাদের প্রোগ্রামিং, জাস্ট আমরা যদি বলি। এখন অনুবাদক প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? অনুবাদক ক্ষেত্রে সেটা আমাদের কি, অনুবাদক হইলো যে আমরা বলতেছিলাম যে মেশিনের ভাষায় রূপান্তর করে দেওয়া, ঠিক আছে। এখানে একটা কথা বলছে যে প্রোগ্রামের ভাষা উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। এখানে একটা জিনিস বলি, ফার্স্টে আছে সোর্স প্রোগ্রাম কি, ঠিক আছে না, সোর্স প্রোগ্রাম। এইটার উত্তরটা আগে দিয়ে নেই। প্রোগ্রামার যা লিখে, ঠিক আছে, প্রোগ্রামার যা লিখে সেটাকে আমরা সোর্স প্রোগ্রাম বলি। তাহলে আবার প্রশ্ন আসে, তাহলে অবজেক্ট প্রোগ্রাম কি, ঠিক আছে না, অবজেক্ট প্রোগ্রাম কি? তাহলে অবজেক্ট প্রোগ্রাম জিনিসটা আসলে কি, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। অবজেক্ট প্রোগ্রাম হলো অনুবাদ করার পর, অনুবাদ করার পর যা তৈরি হয় তাকে অবজেক্ট প্রোগ্রাম বলে, ঠিক আছে। অনুবাদ করার পর যেই জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা অবজেক্ট প্রোগ্রাম বলতে পারি। এন্ড অবজেক্ট প্রোগ্রামই ডিরেক্টলি আসলে তখন মেশিন চালাইতে পারে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের কাজ করবে। একজন লিখছে ভাই যে ডাবিং করে, হ্যাঁ, ডাবিং করে সে অনুবাদক না, অনেকটা ওই রকমই। এখন মেশিনকে বোঝানোর জন্য যে ডাবিং করে, ধরে নাও সে হলো অনুবাদক, ঠিক আছে। এখন তিন ধরনের অনুবাদক আমাদের সব থেকে বেশি প্রচলিত, এটা আসলে নোট করে, তোমরা যারা নোট করতেছো তারা নোট করে। তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে। কি কি আছে ভাই? কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, অ্যাসেম্বলার আছে। অলরেডি আমরা অ্যাসেম্বলার শিখে ফেলছি, শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে রূপান্তর করা, সেটাই আসলে অ্যাসেম্বলারের কাজ। এরপরে ইন্টারপ্রেটার কম্পাইলার নিয়ে তোমাদের একটু জানানো। ওকে, তাহলে কম্পাইলার কি কাজ করে ভাই? যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে তাকে কম্পাইলার বলে। কম্পাইলার কি করে, তুমি যে কোডটা লিখছো সেই কোড পুরাটা সে একবারে পড়বে, এক লাইন বাই লাইন না, সে পুরাটা পড়বে। পুরাটা পড়ার পরে সে কি করবে, সে কিছু এরর যদি থাকে তাহলে দেখাবে, আর বাকি আর যদি এরর না থাকে তাহলে সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে দেবে। এটা হলো কম্পাইলার কাজ। কম্পাইলারের ক্ষেত্রে মোট জিনিসটা মনে রাখবা, সে পুরাটা পড়তেছে, ঠিক আছে। একজন লিখছে আগের স্লাইড, আচ্ছা এই যে নাও আগের স্লাইড। একটু স্ক্রিনশট নিয়ে রাখো নীলাদ্রি, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, তারপরে লিখছি যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, সেই জিনিসটা আমরা বললাম, সে আসলে অনুবাদ করে দেয় কম্পাইলার। এবং এখানে মোট যেটা মনে রাখবা সেটা হলো সম্পূর্ণ সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে পড়ে, ঠিক আছে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে পড়ে। ওকে, এটার ক্ষেত্রে কি লেখছে উচ্চতরের ভাষায়, তার মানে এটা আমরা বুঝতেছি একবারে যেহেতু পড়ে পুরো প্রোগ্রামটি একসাথে, এইটা হলো সেই হিন্টস। পুরো প্রোগ্রামটিকে একসাথে যদি পড়ে তাহলে আমরা বলি এটা হলো কম্পাইলার, তার মানে ডি নাম্বারটা। ওকে, ডি নাম্বারটা এটা। তারপরে আসে কি ভাই, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের কাজটা কি ভাই? ইন্টারপ্রেটার বলে যে আমাদের কম্পাইলারের সাথে তার একটাই পার্থক্য, সেটা হলো সে লাইন বাই লাইন পড়ে, সে পড়ে লাইন বাই লাইন, ঠিক আছে। এইটা হইলো তার একটা বৈশিষ্ট্য।
ইন্টারপ্রেটার পরে লাইন বাই লাইন, এটা মনে রাখবা। সে পরে কি ভাই, লাইন বাই লাইন। লাইন বাই লাইন কম্পাইলার পুরাটা পড়তো, পুরাটা পড়া বলে এই যে তুমি এখানে এখানে ভুল করছো। আর ইন্টারপ্রেটার হলো লাইন বাই পড়বে, একটা লাইন শেষ করে তারপরে সে মনে করো প্রোগ্রাম করে, আবার একটা লাইন শেষ করে তারপরে আবার জিনিসটা করে। তাহলে তুমি বুঝতে পারতেছো কম্পাইলার একবারে করে ফেলে, আর এটা হলো লাইন বাই লাইন করে। ঠিক আছে, লাইন বাই লাইন করে যদি একটা ভুল পায় সে থাইমা যায়। এইভাবে হলো ইন্টারপ্রেটারের কাজটা পরিচালিত হয়। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখো ইন্টারপ্রেটার আর কম্পাইলারে কিছু পার্থক্য আছে, তোমরা একবার একটু চোখ বুলাই নাও জিনিসগুলা তোমরা বুঝতে পারো কিনা। দেখো এখানে কি দেওয়া আছে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে কম্পাইলার, ইন্টারপ্রেটার কি করে এক লাইন করে অনুবাদ করে। আবার কম্পাইলার দ্রুত কাজ করে। কম্পাইলার কেন কাজ করে দ্রুত, এখানে দেখো একটা জিনিস লিখছে, ইম্পর্টেন্ট একটা জিনিস। কম্পাইলার দ্রুত কাজ করে কারণ একবারে সে কাজটা করে ফেলে, আর ইন্টারপ্রেটার ধীরে কাজ করে কেন, সে লাইন বাই লাইন করতে চায় বারবার, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কারণ একবারে সে করে। আর এই হলো প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয়। ঠিক আছে, এটা ইন্টারপ্রেটারের অসুবিধা। তারপর কি বলছে, ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে সময় বেশি লাগে, কারণ এটা বারবার করতে হয়। ঠিক আছে, ভুল খুঁজতে হয়, ভুল খুঁজে আবার যখন কম্পাইল করতে হয় তখন দেখা যায় যে আবার কোথাও এক জায়গায় ভুল আছে। এটা আসলে ভুল ত্রুটি বা ডিবাগিং করতে, এটাকে যদি আমরা সুন্দর করে লিখি ডিবাগিং করতে আর কি, ভুল ত্রুটি রিমুভ করাকে আমরা আসলে ডিবাগিং বলি। ডিবাগিং মানে কি, ভুল ত্রুটি দূর করা। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে একটু দ্রুত কাজ করে কারণ লাইন বাই লাইন করতেছি, ওই লাইন তো ভুল সংশোধন হয়ে গেলে আমাদের তো আর মনে করো যে ওই লাইন নিয়ে আর চিন্তা করার দরকার পড়ে না। ওকে, তারপর কি বলছে, বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়, এটা মনে রাখবা। বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়, ইন্টারপ্রেটার সাধারণত ছোট কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। কেন ছোট কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়, কারণ এটা লাইন বাই লাইন পড়ে, তো মেমোরি অত বেশি লাগে না। কিন্তু কম্পাইলার তুলনামূলক একটু মেমোরি বেশি লাগে। ঠিক আছে, এবং এটা প্রসেস করতে একটু টাইম মনে করো কম লাগে, এটা তো বেশি লাগে বললাম। সেই কারণে এটা আসলে একটু ভারী, এটা একটু মনে করো হালকা, মেমোরিতে জায়গা কম নেয় আর কি। তাই ছোট কম্পিউটার গুলাতে ইন্টারপ্রেটার সাধারণত ব্যবহার করা হয়। তো তোমাদের আর বাকি জিনিসগুলো তো তোমাদের অলরেডি বলছি, এগুলো তোমরা দেখলে বুঝবা আই গেস। এখানে লিখছে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়, আবার কম্পাইল করার পর দ্বিতীয়বার কম্পাইল করার প্রয়োজন হয় না। ঠিক আছে, একবার যদি কম্পাইল করে ফেলো, সে যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমাদের এটা ঠিকঠাক আছে। ঠিক আছে, ওকে। তারপরে আসে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার অলরেডি আমি শিখাই ফেলছি, যখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়াইছিলাম তখন কিন্তু অ্যাসেম্বলি জিনিসটা, অ্যাসেম্বলার জিনিসটা সেটা কিন্তু আমি বলে দিছি। একজন প্রশ্ন করছে ইন্টারপ্রেটার ইজ বেটার দেন কম্পাইলার, রাইট? আচ্ছা, জিনিসটা এমন না। ঠিক আছে, এক একটা এক এক কাজের জন্য ব্যবহৃত হয়, তবে কম্পাইলার বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, ইন্টারপ্রেটার হলো ছোট কম্পিউটার জন্য ব্যবহৃত হয় বেশি। ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন সুবিধা আছে। ওকে, তারপর আসলে প্রোগ্রামের সংগঠন। একটি প্রোগ্রামের মনে করো যে আমাদের আসলে যখন আমরা প্রোগ্রাম লিখি তখন কিছু জিনিস থাকে। ঠিক আছে, যে গঠন, তারপরে মনে করো ছোট ছোট অংশের গঠন, তারপরে একটির সঙ্গে অন্যটির পারস্পরিক সম্পর্কে প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচার বলা হয়। তার মানে একটার সাথে আরেকটার যাতে আমাদের সম্পর্ক থাকে। যখন আমরা প্রোগ্রামের ক্ষেত্রে একটা জিনিস লিখতে পারি, আমরা ধরো যে ইনপুট, এক জায়গা থেকে আমরা ইনপুট নিব। ঠিক আছে, আমরা ইনপুট নিব, কোডের মধ্যেও কিন্তু আমাদের এই জিনিসটা ঘটে। তারপরে কি হয়, প্রসেস করতে হয়। ঠিক আছে, প্রসেস একটা অংশ থাকে, তারপর আরেকটা অংশ কি থাকে, ধরো আউটপুট। সব জিনিস তো করে ফেললাম, লাস্টে তো আমার টার্গেটই হলো আউটপুট দেখানো, তো আমরা সেই আউটপুট দেখাই। ঠিক আছে, এই জিনিসগুলাই আমাদের কিন্তু মাথায় কাজ হয়। ঠিক আছে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন আসি তিনটা জিনিস, ইনপুট, প্রসেসিং, আউটপুট। ঠিক আছে, ইনপুট, প্রসেসিং, আউটপুট। তো এখানে দেখো আমাদের দুইটা ইনপুট আমি নিছি, এই দেখো আমাদের দুইটা ইনপুট নেওয়া। ঠিক আছে, আবার দেখো এখানে কি দেওয়া, এখানে প্রসেস হইতেছে যে এ আর বি যোগ করে সি তে রাখো, তারপরে তুমি কি করো, প্রিন্ট করো। ঠিক আছে, এটা আসলে সি হবে, এখানে এই লিখে ফেলছে, এটা আসলে সি হবে। ঠিক আছে, এখানে সি হবে, সিটাকে কি করতে বলছি, প্রিন্ট করতে বলছি। তার মানে এটা আউটপুট আকারে দেখাও, তার মানে এই দুইটা যোগ করে 110 দেখাও। কত দেখাবে এখানে, ধরো ধরো দেখাবে 110। ঠিক আছে, দুইটার যোগফল 110। এই যে তোমাদের একটা প্রোগ্রামের সংগঠন এইভাবেই কাজ করে।
এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন একজনে লিখছে ভাইয়া কম্পিউটার তো দ্রুত এবং ইন্টারপ্রিটার ধীরে কাজ করে। এখন আমি তো সেটাই বললাম ভাইয়া, কম্পাইলার তো দ্রুত কাজ করবে, কারণ কম্পাইলার তো একবারে করে ফেলে, ইন্টারপ্রেটার তো ধীরে ধীরে কাজ করে। ঠিক আছে, আমরা এখানে যেহেতু লিখছি, তুমি মনে হয় জিনিসটা ধরতে পারো নাই। এখানে দেখো কম্পাইলার দ্রুত কাজ করে, এই দেখো কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রিটার ধীরে কাজ করে। তুমি হয়তো জিনিসটাকে ভালো মতো দেখো নাই, তো এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, দেখো তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আমরা ইনপুট প্রসেসিং আউটপুট শিখে ফেলছি। তো এই জিনিসটা মনে রাখবা, কি কি আছে, তিনটা জিনিস আছে, ইনপুট প্রসেসিং আউটপুট। ইনপুটে কি আছে ভাই, ফলাফল পাওয়ার জন্য কম্পিউটারকে যেসব ডেটা এবং ইনস্ট্রাকশন দেওয়া হয় তাকে ইনপুট বলে। তুমি বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারো, ইনপুট নিয়ে তুমি সেই ইনপুট ব্যবহার করতে পারো। আমাদের কম্পিউটার হোক, আমাদের মোবাইল ডিভাইস হোক, যে কোনো জিনিসের জন্য কিন্তু আমাদের বিভিন্ন সময় ইনপুট নেওয়া হয়। ঠিক আছে, একজন জিজ্ঞেস করছে ডিবাগিং কি। তুমি যখন কোড লিখো, সেই কোড লিখতে গেলে অনেক সময় ভুল হয়, মানে ভুলটাকে যখন তুমি সমাধান করে ফেলবা, সেটাকে আসলে ডিবাগিং করা বলে। একজন লিখছে এইচটিএমএল ও এই অধ্যায়ের মধ্যে কি ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এইচটিএমএল আসলে ওয়েব ডিজাইনের জন্য ব্যবহৃত হয়, আর প্রোগ্রামিং তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আছে প্রসেসিং, প্রসেসিং এ আসলে প্রক্রিয়াকরণ, এটাও তোমাদের বলছি। আউটপুটে কি দেখানো হয় সেটাও তোমরা আসলে বুঝে ফেলছো। ঠিক আছে, ওকে। তারপরে কি আসে ভাইয়া, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। ঠিক আছে, এখন প্রোগ্রাম তৈরির ধাপ সময় আমরা একটা জিনিস বলছিলাম যে আমরা যখন কোড লিখবো, এই এখন পর্যন্ত যারা যারা প্রোগ্রামার আছে, সে যে ধরনের প্রোগ্রামারই হোক না কেন, প্রোগ্রাম লিখতে গেলে বা কোড লিখতে গেলে তার একটা ভুল হবেই। ঠিক আছে, এটা আসলে মানে খুবই কমন একটা বিষয়, যে কোডে এ ধরনের ভুল থাকলে তাকে কি বলা হয়, বাগ বলা হয়। ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার না আবার। ঠিক আছে, এটা মাথায় রেখো, এটাকে বলা হয় বাগ, নট বাগ। ঠিক আছে, এটাকে বাগ বলা হয়, এটা মানে কোডের মধ্যে কিছু ভুল আছে। এন্ড এই বাগকে যখন তুমি মুছে ফেলবা, তখন সেটাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে, সেই জিনিসটাকে বলা হয় কি, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। ওকে, তারপরে জিনিসটা বলছে যে সব টেস্ট কেসের জন্য প্রোগ্রাম যখন ঠিকঠাক কাজ করে তখন সেটা রিলিজ করা হয়। ঠিক আছে, ফার্স্টে হলো চেক করা হয় যে জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, তখন তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে, এবং পৌঁছানোর সাথে সাথে দেখবা যে বিভিন্ন ধরনের ম্যানুয়াল তাদের দেওয়া হয় যে কিভাবে এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, সেটাকে আমরা ইউজার ম্যানুয়াল বলি। বুঝতে পারছি? ওকে, সামনের দিকে যাই। ওকে, আচ্ছা, মোহাম্মদ শামসুল বলে একজন আছে, সে লিখতেছে ভাইয়া ছুটি দেন, ছুটি দেন। দেখো ভাইয়া, আমরা খুব সুন্দর করে আজকে ক্লাসটা নিয়ে যাচ্ছি, তোমার যদি ক্লাস করতে একেবারেই ভালো না লাগে, তুমি তাহলে এখন যেতে পারো, কারণ আমাদের ক্লাস আরো অনেকগুলো বাকি আছে, আরো অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাসগুলো করতে চায়, আমরা সেই ক্লাসগুলো কন্টিনিউ করব। আমাদের ক্লাস আরো হয়তো বা আধা ঘন্টার বেশি লাগবে। তুমি আর মেসেজ দিও না, তোমার যদি খুব কষ্ট হয় তুমি পরে রেকর্ডিংটা দেখে নিতে পারো। বাট বাকি যারা আছে সবার কিন্তু ক্লাস করার আগ্রহ আছে, তো আমরা তাদের জন্য ক্লাস করব, তো আমরা আসলে ক্লাসগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে। তো এখানে কি লেখা আছে, ডি নাম্বারটা, প্রোগ্রাম ভুলত্রুটি খুঁজে বের করে তাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে, ডিবাগিং। আচ্ছা, আমি সামনের দিকে যাই। আর সামনের দিকে কি আছে একটু দেখি। এখানে বলছে প্রোগ্রাম তৈরির কিছু ধাপ সমূহ আছে। আচ্ছা, আমরা একটা প্রোগ্রাম লিখবো, লেখার আগে কি কি ভাবে, একজন প্রোগ্রামার কি কি জিনিস চিন্তা করে একটা মাথায়, যারা ভালো প্রোগ্রামার তারা ফার্স্টে কি করে, যে সমস্যাটি সমাধান করা হবে সেটিকে ঠিকঠাক ভাবে বর্ণনা করা। এই কারণে দেখবা যারা আসলে প্রোগ্রাম করে বা প্রোগ্রামিং করে, তাদের ফার্স্টে সে আসলে জেনে নেয় আমার কাজ কি, আমি কি করব। সে সবার আগে জিজ্ঞেস করে আমি করবোটা কি, আমাকে আগে বুঝাই দেন, আপনি কি চাচ্ছেন, যে আপনি একটা সুইচ ক্লিক করবেন আর দরজাটা খুলে যাবে। এখন এইখানে আপনি আমাকে আগে জানাই দেন আপনি আসলে চাচ্ছেনটা কি। এইটা আসলে সে আগে সমস্যার সমাধান করার আগে সমস্যাটা সম্পর্কে সে আগে ভালোভাবে জেনে নেয়। এই কারণে তাকে ভালোভাবে বর্ণনা করে নিতে হয়। এই কারণে দেখবা যারা ভালো প্রোগ্রামার, সে সব ধরনের কোশ্চেন করে নেয় আগে। ঠিক আছে, সে আগে জিজ্ঞেস করে যে কি চাচ্ছেন আপনি, সেটা আমাকে ভালোভাবে ক্লিয়ার করেন। ঠিক আছে, এইটা হলো সবার আগে জেনে নেয়। তখন তখন যখন সে মানে জানতে পারে যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি এই জিনিসটা চাচ্ছেন, তখন সে সমাধানের জন্য অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করে আগে। অ্যালগরিদম মানে কি, সে কোন অ্যাপ্রোচে আগাবে,
এটা আসলে সে একটা লিখে রাখে। ঠিক আছে, অ্যালগরিদম মানে একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে যাব। ঠিক আছে, ধরো তোমার একটা বন্ধু আছে, অ্যালগরিদম জিনিসটাকে আমি বোঝানোর জন্য এইভাবে একটা লিখি। ধরো তোমার বন্ধু এ অবস্থানে আছে, আরেকজন আছে বি অবস্থানে। এটা ধরো স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এটা হলো স্টার্টিং পয়েন্ট, আর এটা হলো ধরো এন্ডিং। ঠিক আছে, এন্ডিং। ঠিক আছে, এন্ডিং। এখন ধরো ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে। ঠিক আছে, 5 জন স্টুডেন্ট, 1 2, ধরো তাদের রোল অনুযায়ী সাজাইলাম 1 2 4। ঠিক আছে, এই 5 জন স্টুডেন্টকে ধরো মনে করো যে কোন একটা পাহাড়ের এইটা একটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট। এখন এই যে 5 জন স্টুডেন্ট আছে, এখন 5 জন স্টুডেন্টকে ধরো তাকে আমি বলে দিলাম যে তোমার কাজ হলো এ থেকে বি তে যাওয়া। তুমি কেমনে যাবা, কিভাবে যাবা সেটা আমার প্রশ্ন না, তোমার কাজ হলো এ থেকে বি তে যাওয়া। ধরো একজনে গেছে এইভাবে, প 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 প। ধরো এই ব্যক্তি হলো 1, যে 1 ছিল সে এই পদ্ধতিতে গেছে। আরেকজন ধরো এইভাবে গেছে, আরেকজন ধরো গেছে এইভাবে করে গেছে। ধরো এটা হলো সেকেন্ড সেকেন্ড ব্যক্তি। আবার আরেকজনে ধরো এইভাবে গেছে করে, আরেকজনে ধরো এইভাবে গেছে, সে একদম ডাইরেক্ট, সে একদম সোজা গেছে। ধরো এটা হলো 4। আরেকজনে ধরো সেও ও এরকম এরকম করতে করতে এখানে এসে ধরো গেছে। ধরো 5 জনে গেছে। এখন আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি, যে 5 জন তো কাজটা সম্পূর্ণ করছে, তোমাদের কাছে প্রশ্ন, 5 জনই কাজটা সম্পূর্ণ করছে, এ থেকে বি তে গেছে। ধরো 5 জন 5 প্রোগ্রামার। তোমার কাছে প্রশ্ন, এই 5 জনের মধ্যে কোন ব্যক্তিটা সব থেকে এফিসিয়েন্ট ওয়েতে গেছে? সব থেকে এফিসিয়েন্ট ওয়েতে গেছে কে? অনেকে উত্তর দিতেছো, কিন্তু সবাই কিন্তু বুঝে ফেলছো। ঠিক আছে, সবাই কিন্তু বুঝে ফেলছো কে গেছে। এখন আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। দেখেন আপনাদের জন্য প্রোগ্রামিংটা কত সহজ। 5টা এখানে ঘটনা দেখাইছি না, 5টা ঘটনাকে 5টা অ্যালগরিদম ধরেন। ঠিক আছে, 5টা ঘটনাকে 5টা অ্যালগরিদম ধরেন। এটাকে আপনি বলতে পারেন এক একটা অ্যাপ্রোচ। প্রবলেম একই, সমাধান অনেকগুলো আছে, এক একজন এক একভাবে ভাবছে। তেমনি যারা প্রোগ্রামার আছে তারাও এক এক সময় এক একটা অ্যাপ্রোচে যায়। এই কারণে বলেন না যে ভালো প্রোগ্রামার কাকে বলি। আপনার সমস্যাটা বুঝতে হবে। আপনি জানেন 2টা পয়েন্ট থাকলে তাদের মধ্যে শর্ট ডিস্টেন্স শুধুমাত্র যদি আমি একটা সরলরেখা আঁকতে পারি, সেইটাই তাদের মধ্যে সব থেকে কম দূরত্ব, সেটা আপনি জানেন। তার মানে এই প্রবলেমের জন্য এই অ্যাপ্রোচটা সব থেকে বেশি কার্যকরী। তার মানে এই প্রোগ্রামার যেই অ্যালগরিদমটা ইউজ করছে সেটা তার জন্য সব থেকে বেস্ট। তার মানে সে ভালো প্রোগ্রামার। এরপরের প্রোগ্রামারের মধ্যে 5 কনসিডার করতে পারেন, সে একটু ভুলভাল করছে বাট সে লাস্টে যে পৌঁছাইছে। তারপরে আবার ধরতে পারেন 2 কে, তারপরে 3 কে ধরতে পারেন, তারপরে 1 কে ধরতে পারেন। কিন্তু একটা জিনিস দেখেন, তারা কিন্তু সবাই প্রোগ্রামার, কারণ কাজটা তো সম্পূর্ণ করছে। বাট আপনাকে যদি বলা হয় ভালো প্রোগ্রামার কে, তাহলে আপনাকে বলতে হবে 4। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি একটা কথা বলছেন, এখন তার মানে বলতেছেন যে 4 নাম্বার যে প্রোগ্রাম বা যেই অ্যালগরিদম সে অ্যাপ্রোচ করছে সেটাই মনে হয় সবসময় রাইট। আপনি কিন্তু শিখিয়ে দিচ্ছেন যে সবসময়। এখন প্রশ্ন আসো, ভাইয়া তোমার যদি প্রবলেমের মধ্যে এটা বলে দেওয়া হয় যে কখনোই সোজা যাওয়া যাবে না, এমন একটা প্রবলেম দিয়ে দিল যে আপনি এ থেকে বি তে যাবেন, সোজা যাইতে পারবেন না, তখন কি অ্যালগরিদম ইউজ করা যাবে? ইউজ করা যাবে না। তখন হয়তো আপনার 5 নাম্বার অ্যালগরিদম ইউজ করতে হবে। আপনি পুরোপুরি সোজা যাইতেছেন না, বাট খুব দূরেও যাইতেছেন না। এটা কিন্তু পুরোপুরি জিনিসটা আপনার উপর ডিপেন্ড করে, এবং কি ধরনের সমস্যা আপনি সমাধান করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে। আশা করি বুঝতে পারছেন। এটাই হলো এক একটা অ্যালগরিদম। অ্যালগরিদম মানে মনে রাখবেন অ্যাপ্রোচ। আপনি একটা সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাকে আপনি একটা লিখিত আকারে লিখতে পারেন, বা আপনার মাথায় থাকতে হবে যে এই পদ্ধতির পরে আমি এই পদ্ধতিতে যাব, এই লাইনের পরে এই লাইনে যাব, এটাকে আসলে অ্যালগরিদম বলে।
বুঝতে পারছেন? আর ফ্লো চার্ট কি? আপনি এই যে অ্যালগরিদমটা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাচ্ছেন সেটাকে যদি একটা চিত্রায়িত করেন, একটু পেইন্টিং করেন, ঠিক আছে? আপনি যদি একটু পেইন্টিং করেন ধরেন সেটাকে ফ্লো চার্ট বলা হয়। ঠিক আছে? তার মানে আপনি একটা নকশা বানায় ফেলছেন। এই জায়গা থেকে সেখানে যাব, এই জায়গা থেকে সেখানে যাব, সেটাকে একটা ফ্লো চার্ট বলা হইতেছে। এখন আপনার পুরো প্রবলেম আপনি বুঝে ফেলছেন। আপনি একটা অ্যাপ্রোচ বানায় ফেলছেন। আপনি এখান থেকে এখানে লাফ দিবেন, ওখান থেকে ওখানে লাফ দিবেন। লাফ দিয়ে যে এখানে সমস্যাটা সমাধান করবেন। যখন সব শেষ তখন আপনি যেটা করবেন সেটা হলো কোড করা শুরু করবেন। এখন আপনি হলো কোড করা শুরু করবেন। এখন আপনার কাজ হলো কোড করা। এতক্ষণ পর্যন্ত আমি সবকিছু শিখে ফেলছি। আমি একটা অ্যাপ্রোচ বানায় ফেলছি। এখন আমি কোড করব। এখন প্রশ্ন আসতে পারে কোডও করে ফেলছি। তার মানে আমার মনে হয় কাজ শেষ। সেটা এমন না। আপনি যে কোড করছেন দেখবেন যে আপনার কোড অনেক সুন্দর কিন্তু আপনি যখন কম্পাইল করবেন, কম্পাইল করার পরে আপনার কোডে দেখাইতেছে অনেকগুলা এরর। তার মানে কোড করার পরের কাজ হইল প্রোগ্রামকে পরীক্ষা করা। এটা আসলেই চলে কিনা। ঠিক আছে? এখন এটা আসলেই চলে কিনা। ধরেন জিনিসটা অনেকটা এমন হইছে যে আপনার রুমের মনে করেন লাইটের সুইচ অন করলে ফ্যান চলে, আবার ফ্যানের সুইচ অন করলে লাইট জ্বলে। তার মানে জিনিসটা হইছে কি আপনি কিছু একটা উলটপালট করে ফেলছেন। তো এরকম আপনার প্রোগ্রামেও কিন্তু এরকম জিনিসটা খুব অহরহ হবে যে আপনি লাইটের সুইচ অন করতে গেলে ফ্যানের সুইচ অন হয়ে যেতেছে, আবার ফ্যান অন করতে গেলে লাইট অন হয়ে যেতেছে। এই জিনিসটা খুবই কমন একটা বিষয়। তো এই জিনিসটা নিয়ে ঘাবড়ানোর বিষয় না। আমি সবসময় মনে করি এগুলো আসলে ঘাবড়ানোর বিষয় না। আপনি তো একবার ভুল করবেন। যে ভুল করতে পারে সে আসলে শিখতেছে। যে কখনো এরকম ভাবে আমার ওই বন্ধুটা খালি ভুল করে। আমার কাছে মনে হয় কি যে ভুল করতেছে সে হলো একটা লার্নিং প্রসেসে আছে। আর যে ভাবতেছে আরে এটা তো ভুল হবেই, তার জীবনে উন্নতি হয় না। আমি আজ পর্যন্ত প্রায় মনে করো যে 7 বছর ধরে বিভিন্ন স্টুডেন্ট পড়াইছি। এভারেজ অনেক স্টুডেন্ট আছে হয়তোবা খুব বেশি ট্যালেন্টেড না বা চেষ্টা করে অনেক। বিলিভ মি এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারবো যারা চেষ্টা করে, ভুল হইতেছে, আজকে ভুল হইতেছে, একটা ম্যাথে ভুল হইতেছে, একটা ফিজিক্সের ম্যাথে ভুল হইতেছে, সে পরের দিন আবার ওইটাকে প্র্যাকটিস করতেছে। ভুলগুলা কেন হইতেছে সে যাচাই করতেছে। সে পরীক্ষার হলে সবার থেকে ভালো রেজাল্ট করছে, সে অ্যাডমিশনে সবার থেকে ভালো রেজাল্ট করছে। এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে প্র্যাকটিস করে না তার আসলে জীবনে উন্নতি হয় না। সেটা প্রত্যেকের লাইফের ক্ষেত্রেই মনে করো যে প্রযোজ্য। তুমি ক্রিকেট খেলা বলো, তুমি ফুটবল খেলা বলো, এখন তুমি যদি বলো যে আমি আসলে কালকে হারবই, তাহলে আমি প্র্যাকটিস করবো না, তাহলে ভাই তোমার জীবনে উন্নতি হবে না। তুমি প্র্যাকটিস করো, তুমি ভালো আরো প্র্যাকটিস করো, তোমার খারাপ হচ্ছে আরো প্র্যাকটিস করো, একটা সময় তুমি অনেক ভালো করতে পারবা। এইটা হলো সব থেকে। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে জিনিসটাই, তুমি কোড লিখছো, তোমার ভুল হবে, সেই ভুলকে তখন তুমি যদি আবার সংশোধন করো, সংশোধন করে ডিবাগ করো, তাহলে তোমার প্রোগ্রামটা হয়ে গেল। যখন আর কোনো সমস্যা নাই, লাস্টে তুমি প্রোগ্রামটাকে রিলিজ করো, লাস্টে তুমি প্রোগ্রামটাকে রিলিজ করো এবং রিলিজ করে দেখো সেই জিনিসটা আসলে হয় কিনা। ঠিক আছে? সেই জিনিসটা কাজ করতেছে কিনা। এই যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে একজন প্রোগ্রামার প্রোগ্রাম করে থাকে। একজন হচ্ছে ভাইয়া আপনি কি প্রোগ্রামার? এটা মনে রাখবা, যেহেতু আমাকে আইটি রিলেটেড কাজ করতে হয়, বিশেষ করে ধরো বিভিন্ন ধরনের রোবট বানাইতে হয়, প্রোগ্রামিং জিনিসটা আমাদের ওতপ্রোতভাবে শিখতেই হয়। ঠিক আছে? তো তুমি আই গেস উত্তর পেয়ে গেছো। আবার প্রোগ্রামারদের মধ্যেও অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেটা হয়তোবা নেক্সট ক্লাসে বলবো। এখন আজকের মতো আমরা শিখতে কন্টিনিউ করি পড়াটা। তারপর কি বলছে, প্রোগ্রাম ডিজাইনের কিছু মডেল আছে। ঠিক আছে? এই প্রোগ্রাম ডিজাইনের মডেলটা মনে রাখো, দেখো একটু পড়ো, তোমরা জিনিসটা বুঝো কিনা। একবার একটু চোখ বুলাও, তারপরে আমি আবার জিনিসটাকে বুঝাই দিচ্ছি। একটা জিনিস মনে রাখবা, প্রোগ্রাম যে ডিজাইন করি, প্রোগ্রাম ডিজাইনের একটা ধারা আছে। প্রোগ্রাম ডিজাইনটা অনেকটা ওয়াটারফল বা জলপ্রপাতের মতো, মানে একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে? একটা সিকোয়েন্স মেনটেন করে করে তোমার মনে করো যে প্রোগ্রাম ডিজাইনটা করা হয়। যেমনটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি সেটাই বলতেছে। প্রয়োজনের বিশ্লেষণ, তারপরে ডিজাইন করো, তারপরে কোডিং করো, তারপরে নিরীক্ষণ করো, কার্যক্ষেত্রে প্রতিস্থাপন করো এবং রক্ষণাবেক্ষণ। তার মানে এই 5টা জিনিস তোমার হলো মাস্ট থাকতে হবে। এটাই হলো আমরা মেন কাজ করি। ঠিক আছে?
আর কেমন সময় কোথায় দেব সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় যে তুমি যে প্রবলেমটা দিছো সেই প্রবলেমটাকে বিশ্লেষণ করার জন্য কিছু সময় নির্ধারণ করে দিতে হয় এবং ডিজাইন ও কোডিং এর ক্ষেত্রে 30 থেকে 40% সময় ব্যয় করা হয়। ঠিক আছে, মোহাম্মদ কাউসার এর একটু দেখেন, ওই যে নিচে দেখেন মোহাম্মদ কাউসার উপরে যে বিভিন্ন জিনিস দিতেছে। ওকে, ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আর বাকি জিনিসগুলো আমি অলরেডি আলোচনা করে ফেলছি। আমি একটু দেখে নিই যে তোমাদের কতগুলো স্লাইড আর বাকি আছে। ওকে, আমার আর বেশি স্লাইড বাকি নাই। ঠিক আছে, আমরা একেবারে শেষ করেই মনে করো যে বিদায় নেই। কারণ এখন যদি একটা ব্রেক নিয়ে ফেলি তোমাদের হয়তো বা মনে করো যে মনোযোগ ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে আবার আসা আর একটা ব্যর্থ জিনিস। খুব আমাদের আর কয়েকটা স্লাইড বাকি আছে, আমরা একেবারে শেষ করি, তারপর আমরা রেস্ট করব, আনন্দ করব। ঠিক আছে, আমরা জিনিসটা সেটা শিখবো আমাদের প্রায় শেষের দিকে। তারপর আসলে আমরা সি প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি। সি প্রোগ্রামিং একটা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এটা আমরা যেটা বলতেছিলাম, সি প্রোগ্রামিং একটা কি প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অথবা একে আমরা বলতে পারি স্ট্রাকচার্ড স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্ট্রাকচার্ড ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটাই বল না কেন একে। তারপর আমরা আরো কি কি শিখছিলাম, সি ল্যাঙ্গুয়েজ এটা হলো 1972 সালে আবিষ্কৃত হয়েছে। কত সালে আবিষ্কৃত হয়েছে? 1972 সালে। কে করছিল? ড্যানিস রিচি। অলরেডি আমরা সেটাও জানি। রিচি কোন ল্যাবে করছিল মনে আছে? ওই যে কদবেল আর কি, বেল ল্যাবে। ঠিক আছে, এটা আবিষ্কার করছিল, এটা মনে আছে। এখন জিনিসটা হলো যে স্ট্রাকচার কেন বলে? স্ট্রাকচার বলে হলো এই কারণে, এটার অনেকগুলো ফাংশন আকারে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফাংশন ব্যবহার করতে পারি, সেটা আমরা সামনে শিখবো। তারপরে মনে করো লুপ ব্যবহার করতে পারি। তারপরে টপ ডাউন পদ্ধতিতে আমরা সমাধান করি। ঠিক আছে, টপ ডাউন পদ্ধতিতে। টপ ডাউন মানে কি? আমরা অনেকগুলা কাজকে প্রথমে একটা বড় সমস্যাকে আমরা ছোট ছোট সমস্যায় ভাগ করে নিই, ভাগ করে তারপরে সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, এভাবে করে তাই প্রসিডিওর মানে একটা ধাপে ধাপে আমরা করার চেষ্টা করি। আমরা ব্লক পদ্ধতিতে জিনিসটা করি। অনেকটা ফাংশন মানে কি? একটা ছোট কাজ, যোগ করার কাজ একটা ফাংশনে, বিয়োগ করার কাজ আরেকটা ফাংশনে, ভাবে আমরা ছোট ছোট বিভিন্ন অংশে কাজ করতে পারি। তাই এটা একটা প্রসিডিওর ওরিয়েন্টেড ভাষা বা স্ট্রাকচার্ড ভাষা আমরা বলতে পারি। বুঝতে পেরেছি? ওকে ওকে, তারপরে হলো সি প্রোগ্রামিং বৈশিষ্ট্য। সি প্রোগ্রামিং একটা কেস সেন্সিটিভ ভাষা। এটা কিন্তু মনে কর পরীক্ষায় আসে। কেস সেন্সিটিভ মানে জিনিসটা হলো বড় ছোট হাতের অক্ষর আলাদা আলাদা। বড় ছোট হাতের অক্ষর আলাদা আলাদা বোঝায়। অক্ষর আলাদা আলাদা বোঝায়। ঠিক আছে, সেম জিনিস বোঝাবে না, আলাদা আলাদা বোঝায়। মানে ছোট হাতের এ আর বড় হাতের এ এক জিনিস বোঝায় না। ঠিক আছে, এইটা হলো কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হলো বড় হাতের অক্ষর এক জিনিস বোঝায়, ছোট হাতের অক্ষর এক জিনিস বোঝায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে সি প্রোগ্রামিং ভাষার সবার শেষে একটা সেমিকোলন দিতে, আমরা যখন প্রোগ্রামিং করাবো সেই জিনিসটা দেখবা। এটা আসলে সেমিকোলন দিয়ে এক একটা স্টেটমেন্ট কি করতে হয়, শেষ করতে হয়। তারপর অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে, অপারেটর রয়েছে। লাইব্রেরি ফাংশনটা অনেকটা এমন যে ধরো কিছু কিছু কাজ অলরেডি জানে যে তোমার আসলে যোগ করা লাগবে, এখন যোগ করার জন্য যে এই ধরনের কোড লেখা লাগে সেটা আরেক জায়গায় আছে। ওই কোডটাকে তুমি জাস্ট ইউজ করবা, ওইটা লাইব্রেরি আকারে থাকে। ওই লাইব্রেরি ফাংশন বলে। যখন আমরা কোড আরো প্র্যাকটিক্যালি শেখাবো তখন এই জিনিসটা জানবা। তো লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করা যায়। মধ্যম স্তরের ভাষা অলরেডি জানে। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, তার মানে এগুলো আমি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারি। স্ট্রাকচার কেন সেটাও বলছে, এটাও বলছে। স্পেস অগ্রাহ্য করে, তার মানে স্পেস দেওয়া যায় না। ঠিক আছে, স্পেস বলতে তুমি ধরো একটা নামের মাঝখানে একটা স্পেস দিয়ে রাখছো। জিনিসটা অনেকটা এমন, ধরো যে কি লিখবো, ধরো এ নাম 2.0। ঠিক আছে, তুমি চাইতেছো এটা একটা নাম আসুক, এটা একটা নাম হোক। জিনিসটা এমন না, এই যে এখানে একটা স্পেস আছে, যেহেতু স্পেস আছে তার মানে এটা আসলে কনসিডার করবে না। এইটাকে একটা আলাদা করবে, এটাকে একটা আলাদা করবে। তো এই জিনিসটা বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, আমরা সামনে যাই। তারপরে বলছে আরো কি আছে, সিস্টেম লেভেলের প্রোগ্রাম। বিভিন্ন ধরনের সিস্টেম লেভেলের প্রোগ্রাম কিন্তু আমি এই সি দিয়েই তৈরি করতে পারি। যেমন ধরো বিভিন্ন ধরনের ড্রাইভার বলতে আবার তোমার গাড়ির ড্রাইভার ভাইবো না,
আসলে ড্রাইভার সফটওয়্যার। তোমার ধরো তুমি কোনো একটা কিবোর্ড চালাবা, তখন তোমার কিবোর্ডে কেমনে কেমনে কাজ করবে সেটা তোমার কম্পিউটার জানে কেমনে। যে ধরো তুমি কম্পিউটারে ধরো ধরো তোমার কিবোর্ডে তুমি ইন্টার প্রেস করবা, ইন্টার প্রেস করলে তোমার ধরো কম্পিউটারে কিছু একটা জিনিস দেখাবে। এখন তোমার কম্পিউটার তো সেটা জানবে না সহজে, তো ওই কারণে কিবোর্ডের একটা ড্রাইভার সফটওয়্যার ওই কম্পিউটারে থাকে। ড্রাইভার মানে কি, ও যে কাজগুলা কিভাবে তোমার সাথে কমিউনিকেশন করবে, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করবে, সেই কমিউনিকেশনের কাজটা ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে করে। এখন এই বিভিন্ন ধরনের ড্রাইভার সফটওয়্যার আসলে আমাদের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। আরো এখানে বিভিন্ন ধরনের কথা আছে, সেগুলো আসলে থিওরিটিক্যাল। আমি ম্যাক্সিমাম জিনিসই কভার করছি, তোমরা একটু জাস্ট দেখার জন্য দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। আবার একজন লিখছে স্ক্রু ড্রাইভার, মানে এদের মাথায় যে কি চলে, এটার উত্তর দাও। তারিফুল ইসলাম রে বাদ দেন। তার মানে সি, সি হলো আমাদের সব থেকে ইউজ করা যায় বেশি পরিমাণে। ঠিক আছে, তারপরে হলো সি প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আমরা জানি। কি বৈশিষ্ট্য আছে আরো, বিভিন্ন প্রোগ্রামিং ভাষার কম্পাইলার কম্পাইলার নিজেও তৈরি করে। তার মানে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার কম্পাইলার কিন্তু সি দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে, এটা একটা মজার জিনিস। মানে তুমি ধরো অন্য কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবা, এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষায় রূপান্তর করবা, এখন এই মাঝখানের যে অনুবাদক বা মনে করো যে সরি কম্পাইলার যেটা, সেটা কিন্তু সি ভাষা দিয়ে তৈরি করা যায়। আবার বিভিন্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা আছে, যেমন তোমার এখানে উদাহরণ হিসেবে দিচ্ছে লিনাক্স, লিনাক্স কিন্তু সি দিয়েই তৈরি। দেখছো, তার মানে কত কিছু আছে। ঠিক আছে, এই বাংলাদেশ কি এটা বয়কট বিএনপি না কি লিখছে, ও এখানে পড়াশোনার মাঝখানে রাজনীতি নিয়ে আসে, মানে কি একটা অবস্থা। তাহলে কি প্রোগ্রাম, ভাই যদি ভবিষ্যতে মহাকাশ অভিযান করতে চাই তাহলে কি প্রোগ্রামিং দরকার আছে? ভাইয়া তুমি তুমি ভবিষ্যতে তো পরের কথা, তুমি আগে তোমার এসএসসি পাস করে নাও। ঠিক আছে, তোমার যে অবস্থা দেখতেছি, তোমার তো এসএসসি নিয়ে টানাটানি লেগে যাবে। তুমি আগে ভবিষ্যতে তুমি মহাকাশে যাবা না কই যাবা এটা পরে, তুমি আগে এসএসসি শেষ করো। ওকে, তারপর লেখছো যে এখানে একটা জিনিস মনে রাখবা, যদি তুমি একটা মনে করো সি ভাষায় কোনো মনে করো যে শিখো, ঠিক আছে, সি ভাষা শিখো, তখন সি ভাষায় যদি কোনো একটা কোড করার পরে তুমি সেভ করো, তখন দেখবা যে অনেকটা ডট সি দিয়ে আসলে সেভ হয়, প্রোগ্রাম 1.c। ঠিক আছে, কোনো একটা জিনিস ফাইলের নামের শেষে কি দিয়ে সেভ করতে হবে, ডট সি। এখন এই ডট সি পরে অনেক সময় দেখবা তোমাদের আবার ডট ইএক্স এই জিনিসটা এক্সটেনশন আকারে লেখা থাকে। ঠিক আছে, এই ডট ইএক্স মানে হলো এক্সিকিউটেবল এক্সটেনশন। ঠিক আছে, এক্সিকিউটেবল। এখন এই এক্সিকিউটেবল মানে জিনিসটা আসলে কি? ঠিক আছে, এক্সিকিউটেবল মানে হলো এখন তুমি এটাকে সহজেই রান করে ফেলতে পারবা। এক্সিকিউটেবল মানে হলো একেবারে আবার রেডি, এখন সার্ভ করে ফেলা যাবে। ঠিক আছে, এক্সিকিউটেবল মানে হলো রান করে ফেলা যাবে খুব দ্রুত, এটা হলো এক্সিকিউটেবল বলা। আচ্ছা, একজন বলছে সারোয়ার আহমেদ না কি হবে তোমার নাম, পুরোটা দেখতে পাচ্ছি না। তুমি লিখছো ভাই ভাইয়া আইসিটি এর চতুর্থ অধ্যায়ের প্র্যাকটিস বুক এখনো দেওয়া হয়নি। চতুর্থ অধ্যায় ভাইয়া তুমি প্র্যাকটিস বুক পেয়ে যাবা, কোনো চিন্তা করো না, কাজ চলমান, প্রসেস চলতেছে, খুব দ্রুতই তুমি পেয়ে যাবা। আবার একজন লিখছে শিখো কোন ভাষার প্রোগ্রাম, শিখো কোন ভাষার প্রোগ্রাম, তুমি একটু একটু দেখো, শিখোতে অনেক কিছু কাজ করা হয়। ঠিক আছে, শিখোতে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শিখোর বিভিন্ন অংশ কিন্তু কার্যরত হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমরা আসলে এক্সিকিউটিভ ফাংশন নিয়েও আসলে মোটামুটি জানছি। তো আজকে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে আর কি। তো আসলে তেমন নাই আজ কিছু। তো কালকে তোমাদের মনে করো বাংলা নববর্ষ, তো নববর্ষ নিয়ে তোমাদের অনেক কিছু কথা বলি আমি। তো একটা সুন্দর একটা কবিতা তোমাদের জন্য বানাইলাম। কি লিখেছি যে নতুন আলো নতুন হাসি আসুক জীবনে সুখের বাতাসে, মানে বাতাসের মাধ্যমে তোমার জীবনে সুখ আসুক, পুরনো যত কষ্ট আছে সেটাকে আমরা সব যাক ভেসে, পুরনো কষ্ট সব যাক ভেসে শুভ নববর্ষ হোক ভালোবাসা দে। তার মানে তোমার এই বাংলা নববর্ষ সেটা তোমাদের জন্য সুন্দর কিছু নিয়ে আসুক। আমি চাই নববর্ষ তোমরা তোমরা বিভিন্ন ভাবে পালন করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, নাও পালন করতে পারো সেটাও তোমার ব্যাপার। আমি যেটা বলতে চাই, এটা একটা নতুন দিন, আর তুমি একটা নতুন দিন নতুন ভাবে পালন করবা।
তুমি হয়তো কিছু এরকম অনেক সময় আমরা প্রতিজ্ঞা নেই যে আমি কালকে থেকে বেশি করে পড়াশোনা করব। কালকে থেকে একটা আমি এই কাজ করব, ওই কাজ করব। কিন্তু কখনো করা হয় না। আমি সবসময় যে কাজটা করি, বিভিন্ন ধরনের এরকম যখন উৎসব আসে বা কোনো একটা মনে করো যে উপলক্ষ আসে, আমি সেদিন থেকে নতুন কিছু করার চেষ্টা করি। যেটা আমার লাইফে নতুন একটা কিছু নিয়ে আসে। তো তোমাদের জন্য সেটা একটা নতুন দিন হইতে পারে। তোমাদের বাংলা অবশ্যই শুভেচ্ছা হতে পারে। তো তোমাদের অবশ্যই আহ তোমরা অনেকে শুভেচ্ছা জানাচ্ছ। আমিও তো তোমাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা অবশ্যই শুভেচ্ছা তোমাদের। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে? সেটা অবশ্যই তোমরা জানাও। ঠিক আছে? আর তোমাদের জন্য তো অসংখ্য শুভকামনা থাকবেই। ঠিক আছে? তোমাদের অনেকগুলা কমেন্ট দেখতেছি। শুভ নববর্ষ। ওকে, আমাদের এটা টোটাল ১০ টা ক্লাস হবে। আজকে একটা ক্লাস বাদ দিয়ে আর ৯ টা ক্লাস আছে। ওকে। তোমাদের ক্লাসগুলো আরো সুন্দর হোক। তোমরা প্রত্যেকটা ক্লাসে আমাদের থাকবা। আমরা সি প্রোগ্রামিং ভাষা বা এই প্রোগ্রামিং ভাষা রিলেটেড সবগুলা ক্লাসই খুব সুন্দরভাবে তোমাদেরকে করাবো। আশা করি সেই দিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সবল থাকো। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।